বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9 জুন 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আমাদের যে রিভিশন ব্যাচ সেটার তামাদি আইনের ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আমরা তামাদি আইন শেষ করব এখনই। দেখেন তো, তামাদি আইন হচ্ছে একটা পদ্ধতিগত আইন, কারণ এই আইনে কোনো মামলার তামাদি মেয়াদ গণনা সংক্রান্ত বিধানাবলী আছে। সো এখান থেকে যে বিষয়টা মনে রাখবেন যে সর্বপ্রথম 1859 সালে একক তামাদি আইন প্রযোজ্য হয়। কত সালে? 1859 সালে। এই যে 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাস হয়। এর আগে কোনো তামাদি আইন ছিল না। এরপর আর সাল টাল মনে রাখার দরকার নাই। মাঝে একটা লাইন আছে দেখেন, 1871 সালে তামাদি আইনে সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল কত বছর? 60 বছর। 1871 সালে নিয়ম করলো সরকার যে মামলাই করবে তামাদি মেয়াদ কতদিন? 60 বছর। তো তারপরে যে বর্তমান যে আইনটা, এটা পাস হয়েছে 1908 সালে এবং কার্যকর হয়েছে 1909 সালের 1 জানুয়ারি। এটা পাস হয়েছে পাস হয়েছে কত সালে বলেন? 1908 সালে এবং কার্যকর হয়েছে 1909 সালের 1 জানুয়ারি। তো আমরা যদি একটু তথ্যচিত্রে আসি, তামাদি আইন একটা প্রসিজারাল ল বা অ্যাডজেক্টিভ ল, এটা আমরা জানি 1859 সালে পাস হয়। সর্বপ্রথম কার্যকর হয় 1862 সালে। এটা দরকার নাই, জাস্ট এটা আমাদের যে বর্তমান যে তামাদি আইন 1908 সালের 7 আগস্ট, 1908 সালের 7 আগস্ট আর কার্যকর হয় 1909 সালের 1 জানুয়ারি। আচ্ছা, এখন তামাদি আইনে মোট ভাগ আছে দুইটা। এক ভাগে আছে হলো আপনার ধারা, আর এক ভাগে আছে তফসিল। তফসিল নট অনুচ্ছেদ, তফসিল। সো তামাদি আইনের ধারার যে ভাগ, এই ভাগে ধারা আছে 32টা। কয়টা বলেন? 32টা। তফসিলের যে ভাগ, এই ভাগে তফসিল আছে 3টা। তো বর্তমানে 32টা ধারার মধ্যে বলবৎ আছে 29টা, আর তফসিল 3টার ভিতরে বলবৎ আছে কয়টা? একটা। বুঝেছেন? এই একটা তফসিলে তাহলে প্রথম তফসিলটা কোনটা? প্রথম তফসিল মানে দ্বিতীয় আর তৃতীয় তফসিল বাতিল। তাহলে প্রথম তফসিলে আছে অনুচ্ছেদ 183টা। এই 183টা অনুচ্ছেদে আলোচনা করছে 3 ভাগে। প্রথম ভাগে বলছে দেখেন, মকদ্দমার তামাদি মেয়াদ 1 থেকে 149। এটা ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের তফসিল গুলো কোন তফসিল, মানে অনুচ্ছেদ গুলো কোন তফসিলে আছে? প্রথম তফসিলে। প্রথম তফসিলের ভাগ কয়টা? 3টা। প্রথম ভাগে আছে মকদ্দমার তামাদি মেয়াদ 1 থেকে 149। দ্বিতীয় ভাগে আছে আপিলের তামাদি মেয়াদ 150 থেকে 157। তৃতীয় ভাগে আছে দরখাস্তের তামাদি মেয়াদ 158 থেকে 183। ঠিক আছে? তো বিগত বছর প্রশ্ন যদি দেখেন, সর্বপ্রথম তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে? 1859 সালে। 1859 সালে। আর দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি, এটা বলছে আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন। কেন এটা মিশ্র প্রশ্ন আমি একটু ব্যাখ্যা দিই। ধরেন আপনার একজন বেদখল করলো, আপনাকে একজন বেদখল করলো। তো বেদখলের যেদিন বেদখল হলেন সেদিন থেকেই তো মামলা করার কারণ উদ্ভব হলো। তাহলে আপনি বেদখল হলেন আজ, এই যে আপনারা বেদখল করলো এটা হলো ঘটনাগত বিষয়, আর এর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে, এটা হলো আইনগত প্রশ্ন। বুঝছেন? আপনি একজনের কাছে টাকা পান, এখন সে টাকা দিবে না। তো তাহলে টাকা যে দিবে না, এটা হচ্ছে কি বিষয়? ঘটনাগত। আর এতদিনের মধ্যে মামলা করতে হবে, এটা হচ্ছে কি? আইনগত। তাহলে তামাদি বলেন, রেস জুডিকাটা বলেন, বিচার্য বিষয়গুলো বলেন, এগুলা আইন এবং ঘটনার কি প্রশ্ন? মিশ্র প্রশ্ন। আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর হলো, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইনের মোট ধারা কতটি, এবং অপশনে 32ও আছে 29ও আছে, তাহলে 32। যদি অপশনে 32 না থাকে তাহলে কত? 29। আর যদি বলে কয়টি ধারা বলবৎ আছে, তাহলে কয়টা? 29। ঠিক আছে? এবার আসেন তামাদি আইনের প্রযোজ্যতা অপ্রযোজ্যতা। ভাই, তামাদি আইন দেওয়ানি ক্ষেত্রে সবসময় প্রযোজ্য। দেওয়ানি মূল মামলা বলেন, আপিল বলেন, রিভিশন বলেন, সব ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ফৌজদারি মূল মামলায় তামাদি প্রযোজ্য না, অর্থাৎ যৌক্তিক কারণ থাকলে পরেও মামলা করা যেতে পারে। তাহলে তামাদি আইন ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু ফৌজদারি আপিল, রিভিউ, রিভিশন এগুলার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তামাদি আইন প্রতিকারকে বাড়িত করে, অধিকারকে না। এই কথার অর্থ কি? অর্থাৎ আপনি যখন নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে পারেন নাই, তখন আপনার প্রতিকার শেষ কিন্তু অধিকার
আছে, কিন্তু অধিকার খাটানোর সুযোগ লাগবে। আপনি একজনের কাছে 10,000 টাকা পান, এখন সে আপনারে টাকা দেয় নাই, বললো যে তোমার টাকা দোস্ত মাফ করে দাও আমারে, আমি আর তোমারে দিতে পারবো না। দিনেশ বলল স্যার এই 1,000 আর আমি দিতে পারবো না। তো তাহলে দিনেশের বিরুদ্ধে আমার মামলা করার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। কিন্তু পরে আবার দিনেশ ঘুরে ফিরে আসছে পড়তে পড়তে এসে বললো স্যার আগে যা যাও দেই না, এবার নতুন টাকা দিলাম, এটা রাখেন। কিন্তু আমি যদি ওই 3 বছরের মধ্যে প্রথমবার ওনার বিরুদ্ধে মামলা করি নাই, কিন্তু পরে যখন 4-5 বছর পর আবার পড়তে আসছে, তখন আবার উনি টাকা দিয়েছে যে এই টাকা রাখেন, এবারের টাকা দিলাম। কিন্তু আমি যদি আমার যে খাতা আছে পুরাতন খাতা, সেখানে লিখে রাখছি আগের বাবদ জমা রাখছি, আর নতুন করে ওনার কাছে আবার কি পাই, তাহলে এখন উনি যদি আবার ফেরত না আসতো, তাহলে আমার এই অধিকার খাটানোর সুযোগ কখনোই সৃষ্টি হতো না। এই কারণে বলছে তামাদি আইন প্রতিকারকে বারিত করে অধিকারকে পায়, বাট অবশ্যই অধিকার খাটানোর কি লাগবে? সুযোগ লাগবে। তবে এই বিধানটা 26 এবং 28 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। কত কত ধারা? 26 আর 28। অর্থাৎ 26 এবং 28 ধারায় প্রতিকার এবং অধিকার দুইটাই কি হয়? নষ্ট হয়। প্রতিকার আর অধিকার দুইটাই নষ্ট হয়। আর একটা কথা বলে রাখি, তামাদি আইনের সব ধারা পদ্ধতিগত টাইপের, শুধুমাত্র দুইটা ধারা ছাড়া 26 আর 28, দুইটা ধারা হলো সাবস্টেন্টিভ নেচারের, মানে তত্ত্বগত টাইপের। তো এখানে 1 নাম্বার যদি দেখেন যে কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নাই, কোন মামলায়? মূল ফৌজদারি মামলায়। এবং আপনাদের এখানে একটা এডিশনাল পেজ দিছিলাম, আশা করি সবার কাছে আছে নাকি? নাই? কার কার কাছে নাই? এমন কেউ আছেন? আচ্ছা, তাও আছেন এখনো? আচ্ছা দাঁড়ান, এই দেখেন তামাদি আইনের এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট তারপরে আমরা কয়েকটা জিনিস দেখবো। তামাদি আইনের সকল সংজ্ঞা দিছে 2 ধারায়। তো যেটা এখানে মনে রাখবেন, 2-এর 2তে বলছে হুন্ডি বা চেক। কি কি বলেন? বিল অফ এক্সচেঞ্জ বলতে হুন্ডি বা চেক না, হুন্ডি কি এবং চেক, এটা একটা। আর 2-এর 5টা মনে রাখবেন, ব্যবহার সত্য। ব্যবহার সত্য বলতে দীর্ঘদিন যদি কোনো সম্পত্তি ব্যবহার করে সেটা বলে ব্যবহার সত্য, তবে এটা আন্ডারলাইন করেন চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি। ঠিক আছে? তাহলে যা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সত্ত্বাধীন জমির কোনো অংশ, কোনো ফসল, জমিতে সংযুক্ত কোনো কিছু লাভের জন্য অপসারণ ও ব্যবহারের করার অধিকার লাভ করে। তাহলে আপনি যদি এখানে বলে যে ব্যবহার সত্য বলতে কি কোন সম্পর্কে বোঝায় না? চুক্তিগত। ঘোষণামূলক মামলা করা যায় না কোন ক্ষেত্রে? চুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। বুঝছেন? এই চুক্তি পড়তে যাবার ওই চুক্তি মাথার মধ্যে ঘুরবে, আর জানো কোন জায়গায় চুক্তি করছিলাম। চুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ঘোষণামূলক মামলাও করা যায় না, চুক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সুখাধিকারও হয় না। তাহলে 2-এর 2, 2-এর 5। আর পড়বেন 2-এর 7, সরল বিশ্বাস। সরল বিশ্বাসের 2টা উপাদান আপনার থাকতে হবে, একটা হলো গুড, একটা হলো আপনার ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন, যথাবিহিত যত্ন এবং কি মনোযোগ। এই 2টা যদি কোথাও থাকে ধরে নেওয়া হবে আপনার সরল বিশ্বাস আছে, কিন্তু ডিউ কেয়ারও নাই, অ্যাটেনশনও নাই, সরল বিশ্বাস নাই। আর হলো 2-এর 10, মকদ্দমা বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে। কি কি? আপিল বা দরখাস্ত, এতটুকুই। তো আমরা চলে আসি 3 ধারা। তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা খারিজ, ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার পিরিয়ড অফ লিমিটেশন। দেখেন 3 ধারা থেকে 3 ধারায় মনে রাখবেন 3টা বিষয়। কয়টা বিষয়? 3টা বিষয়। মামলা, আপিল, আবেদন। মামলা, আপিল বা আবেদন। এই দরখাস্তগুলো তামাদি মেয়াদের প্রথম তফসিলে যে তামাদি মেয়াদ আছে এই সময়ের মধ্যে দায়ের না করে যদি আপনি তার পরে করেন, তাহলে আপনার এই দরখাস্তগুলো 4 থেকে 25 ধারার বিধানাবলী সাপেক্ষে আপনার এই দরখাস্তগুলো খারিজ করে দিবে। খারিজ করে দিতে বাধ্য, তাতে অপরপক্ষ আপত্তি করুক বা না করুক। বুঝেছেন? তাহলে 3 ধারা খারিজ করবে কত ধারার বিধানাবলী সাপেক্ষে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে 3 ধারায় যে খারিজ করবে কত ধারার বিধানাবলী সাপেক্ষে? 4 থেকে 25। বিবাদী পক্ষের আপত্তি করা লাগবে, করুক বা না করুক। কয়টা ক্ষেত্রে? মামলা, আপিল, আর একটা কি আবেদন। এখন আপনাদের মডেল টেস্টের প্রশ্নগুলা অনেকটা মানে প্রো লেভেল মানে হলো একটা প্রশ্ন আসছিল যে 3 ধারায় কি খারিজ করলে ডিক্রি বলে গণ্য হবে? মামলা খারিজ।
কারণ নির্দিষ্ট মেয়াদ শেষে যদি মামলা খারিজ করে তাহলে ওটার বলে আরজি খারিজ। আর আরজি খারিজ একটা কি ডিক্রি। আমি যদি দেওয়ানি কার্যবিধিতে বিবেচনা করি তাহলে মামলা খারিজ একটা আদেশ। কিন্তু এই তামাদির মামলা খারিজ সমান সমান আরজির কি খারিজ, ডিক্রি খারিজ। এটা 40 মিনিট ফ্রিজে রাইখা আবার আর নিয়ে আসবে আমার জন্য। আর এটা তোমার, তুমি খাও যাও। তাহলে দেখেন তো, তাহলে 3 ধারায় কয়টি বিষয়? 3টি বিষয়, মামলা, আপিল, আর কি আবেদন। বুঝতে পেরেছেন? আর এখানে আর পড়ার কিছু নাই। আর একটা বিষয় এখানে খেয়াল করবেন যে উভয় পক্ষ যদি একমত হয় তবুও তামাদির মেয়াদ বাড়াতে পারবে না। বাদী বিবাদী একমত, বলছে জি অনার আমার কোনো আপত্তি নাই, আপনি বাড়ান, কোনো নিয়ম নাই। তাহলে 3 ধারা কয়টা বিষয়? 3টা। কত ধারার বিধানাবলী সাপেক্ষে? 4 থেকে 25। চলে আসি 4 ধারা। তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে, একজন ব্যক্তি একটা ভয়েস লো বলতেছেন কি সবার ক্ষেত্রে লো নাকি আপনি আপনি একটু জানান, অন্যান্য যারা আপনাদের কি ভয়েস লো মনে হচ্ছে? প্লিজ রেসপন্স করেন। না না ঠিক স্যার, আছে। ঠিক আছে। না স্যার, শোনা যাচ্ছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে জি। তো তাহলে তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত, আপনি মনে রাখবেন 3 ধারাও 3টা বিষয়, 4 ধারাও কয়টা বিষয়? 3টা বিষয়। ওই যে মামলা, আপিল আর অন্যান্য দরখাস্ত, যেদিন আপনি শেষ দিন তাল বাহানা করে করে গোড়া মানে আপনি ওই আলসেমি করে করে মামলাটা শেষ পর্যন্ত একেবারে শেষ যেদিন সেই দিন গেলেন মামলা করতে, এখন ওই দিন দেখা গেল সরকারি ছুটি। তাহলে সরকারি ছুটি হলে যেদিন পরবর্তীতে আদালত খুলবে সেই দিন হবে কি দিন? শেষ দিন। এবং এখানে কতগুলো বিষয় আছে আপনাদের পরীক্ষায় প্রলুব্ধ করবে, যে বিচারক ছুটিতে ছিল, বিচারক ছুটিতে থাক, কোর্ট খোলা থাকলে মামলা করা যাবে। বুঝেছেন? আর এমনও বিষয় বলবে যে সেদিন যিনি মামলা করবে বাদী বা আপিলকারী তার মা মারা গেছে। এখন মা মারা যাচ্ছে তো পৃথিবীতে বড় কিছু নাই, এখন আপনি ভাববেন এই জায়গা মানে মৌকুফ করবে, কিন্তু মৌকুফের কোনো বিধান নাই। বুঝছেন? তাহলে এটা খেয়াল করেন, মামলা, আপিল আর কি আবেদন। আর বিচারক ছুটিতে থাকলে করা যাবে? যাবে। অফিস খোলা থাকলে হইলো। ঠিক আছে? এখন আবার অনেকে আবার এক ধাপ আগান, আপনাদের ওই প্রশ্ন শেষ হয় না স্যার, পিওনও যদি ছুটিতে থাকে, পিওন ছুটিতে থাক, সেরেস্তাদার ছুটিতে থাক, তার দায়িত্বরও তো একজন থাকবে নাকি? দেখেন আদালত খোলা থাকলেই হবে। তো বিগত বছর প্রশ্ন দেখেন, তামাদির মেয়াদ পরে দেওয়ানি মামলা দায়েরের ফল হচ্ছে কি? মামলা খারিজ। যদি বলে তামাদি আইনের 3 ধারায় যে মামলা খারিজ, এটা কি আদেশ নাকি ডিক্রি? এটা একটা ডিক্রি। ডিক্রি নট ডিগ্রি, কি ডিক্রি। আর 4 নম্বর সেলফ প্র্যাকটিসের 1 দেখেন, দেশ ধারায় উল্লেখিত বিধানাবলী সাপেক্ষে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মোকদ্দমা আপিল বা আবেদন করে যাবে কত? 4 থেকে 25। 2, 4, বিশেষ করে 7 নম্বর প্রশ্নটা যদি দেখেন, তামাদি আইনের ড্যাশ নির্ধারিত তামাদি মেয়াদের দায়েরকৃত মামলা খারিজ হবে কোন তফসিলে? প্রথম তফসিলে। 9, তামাদি আইনের 3 ধারা অনুযায়ী কখন একটি মামলা দায়ের বা দাখিল করা হয়েছে বলে গণ্য হবে? আর যেটি উপযুক্ত কর্মকর্তার নিকট কি করা হলে? দাখিল করা হলে। 10, 11, বিশেষ করে 15 নম্বর প্রশ্নটা যদি দেখেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে যে তামাদি মেয়াদ 1/1/2012 এটা উত্তীর্ণ হয়েছে শেষ দিন, কিন্তু 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। তাহলে খুলবে যেদিন সে 6 তারিখ, 6 তারিখ। বুঝছেন? কত ধারা? 4 ধারা। চলে আসেন কন্ডোনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। 3 ধারা 3টি বিষয়, 4 ধারা 3টি বিষয়, 5 ধারা 5টা, 5 ধারা 5টা। 5 ধারায় বলছে যে আমি তো জানি যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা, আপিল বা দরখাস্ত যদি আমি দায়ের করতে না পারি এগুলা কি হবে? খারিজ হবে। কিন্তু এই 3 ধারার একটা ব্যতিক্রম হলো 5 ধারা। 5 ধারায় বলছে যে মূল মামলা ব্যতীত, সুট ব্যতীত, সুট ব্যতীত যদি আপিল, রিভিউ, রিভিশন এইগুলা যদি আপনি দায়ের করেন, মানে যখন দায়ের করার কথা তার ভিতরে পারেন নাই, যে কোনো যৌক্তিক কারণ, মা মারা গেছে, বাবা মারা গেছে, জেলখানায় ছিলেন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে না পারলে পরে আপনি দায়ের করতে পারবেন 5 ধারার দরখাস্ত দিয়ে। 5 ধারায় আপনি বিলম্ব মওকুফ চাইবেন, যে ওনার আমার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ ছিল 7 দিন, আমি এই কারণে করতে
পারি নাই। তো এই 5 ধারা 5টা ক্ষেত্রে প্রযোজ্য, তার ভিতরে সুট নাই, মূল দেওয়ানি মামলা নাই। এই 5টা ক্ষেত্রে কি কি দেখেন, এবং এর টাইটেলটা মনে রাখেন, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস। কি কি? আপিল, আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউর আবেদন, রিভিশন দরখাস্ত, অন্য কোনো আবেদন যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়। তাহলে এখানে কি সুট আছে? সুট। এখন যদি বলেন স্যার বিলম্বর কারণ আসলে কি কি? বিলম্বের কোনো ভাই যথাযথ কারণ নাই, তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো অবহেলা থাকবে না। কি থাকবে না? অবহেলা। অবহেলা থাকলে জীবনও আপনারা বিলম্ব মওকুফ করবে না। তাহলে মূল মামলার ক্ষেত্রে কি বিলম্ব মওকুফের 5 ধারা প্রযোজ্য? প্রযোজ্য না, জীবনও প্রযোজ্য না। এখন কথা হলো যে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে কিনা। তার আগে বোঝা দরকার বিশেষ আইন কি। বিশেষ আইন হলো যে মামলার তামাদি মেয়াদ বা যে আপিলের তামাদি মেয়াদ বা যে আবেদনের তামাদি মেয়াদ তামাদি আইনের 1 থেকে 183 অনুচ্ছেদের মধ্যে আছে, সেগুলো বিশেষ আইন না। কিন্তু যে আপিল বা দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে নাই, বরং ওই আইনে আছে, সেইটা হলো বিশেষ আইন। ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোন আদেশ দিলে ওই আইনের 28 ধারা অনুসারে আপিল করতে হবে 30 দিনের মধ্যে। এটা তামাদি আইনের কোথাও বলে নাই। তাহলে এটা একটা কি আইন? বিশেষ আইন। তামাদি আইনের 29 ধারায় বলেছে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে না। অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপিল যদি 30 দিনের কথা বলা থাকে, 30 দিনের মধ্যেই করতে হবে। ওই ক্ষেত্রে আপনি 5 ধারার বিলম্ব মওকুফের সুবিধা পাবেন না। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। তো এখানে প্রচুর প্রশ্ন এসেছে, যেটা মনে রাখবেন 5 ধারা কোনটার ক্ষেত্রে প্রযোজ্য না? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বারটা দেখেন, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস, কত ধারা? 5 ধারা। যদি আপনাকে বলে যে 5 ধারায় কন্ডোনেশন অফ ডিলে, এটা কয়বার আছে? একবারও নাই। ওই জায়গায় কিন্তু কন্ডোনেশন অফ ডিলে শব্দটা নাই। 13 নাম্বার সেলফ প্র্যাকটিসের সর্বশেষ প্রশ্নটা দেখেন, কি পড়েন? পড়ার কাম নাই, যা বলি শুনেন। দেখেন, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ প্রমাণ করতে হবে কাকে? যে আবেদন করছে সে। এখন বিলম্ব মওকুফের আবেদন তো বাদীও পারে, বিবাদীও পারে। চলে আসি 6 ধারা, লিগ্যাল ডিসএবিলিটি সম্পর্কে আলোচনা করছে 6 থেকে 9, এখানে লাগছে 6 থেকে 8, কত হবে? 6 থেকে 9। লিগ্যাল ডিসএবিলিটি হলো যে একটু আগে যে 5 ধারা আপনার তো মূল মামলায় দেয় নাই, দিছে? কিন্তু মূল মামলার ক্ষেত্রে যদি আপনি 3টা জিনিস থাকেন, নাবালক, উন্মাদ, বাকি জড়বুদ্ধি, অর্থাৎ এই 3টা জিনিসের জন্য আপনি যদি নির্দিষ্ট তামাদি মেয়াদের মধ্যে মামলা করতে না পারেন, তাহলে পরবর্তীতে দায়ের করতে পারবেন যখন এই 3টা নাবালকত্ব, উন্মাদ বা জড়বুদ্ধির কি হবে? অবসান হবে। বুঝছেন? তাহলে 5 ধারায় বিলম্ব মওকুফের সুবিধা পাওয়া না গেলেও মূল হ্যালো অনলাইন বাসী, শুনতে পাচ্ছেন? জি শুনতে জি পাচ্ছি। স্যার। ওকে। জি স্যার, শোনা যাচ্ছে। আপনাদের ঘুম আসে না? না স্যার, ঘুম টুম সব পুড়ে না গেছে স্যার, স্যার। পরীক্ষার টেনশনে স্যার ঘুম আসে না। না স্যার, কোনো ঘুম নাই। প্রচুর ঘুম। স্যার আপনি যখন বিরতি দেন তখন ঘুমাই স্যার। স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আজকে স্যার সারাদিন স্যার ক্লাস করতে পারিনি স্যার। এইমাত্র স্যার ঢাকা এসে পৌঁছাইলাম স্যার, জার্নি করে আসছি স্যার। কাইন্ডলি স্যার আজকের ক্লাসটা স্যার একটু গ্রুপে দিয়ে আমি স্যার রাত্রে একটু স্যার দেখে নিব। জি জি জি, দিয়ে দেবো, সমস্যা নাই। আপনি আপাতত ক্লাসে জয়েন করেন, আশেপাশে কোনো পরীক্ষার্থী থাকলে তাদেরও লিঙ্ক দেন, সমস্যা নাই। আমরা শুরু করি। দেখেন, আইনগত অক্ষমতা অর্থাৎ মূল মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি হচ্ছে, মূল মামলার ক্ষেত্রে আইনগত অক্ষমতা 3টা, নাবালকত্ব, উন্মাদ, জড়বুদ্ধি। ইংরেজিগুলা দেখেন, মাইনরিটি, ইনসেনিটি, আর কে
ইডিওসি বা আইডিওসি যাই বলেন, ঠিক আছে? কয়টা বিষয়? তিনটা। এখন এই তিনটা বিষয়ের এক কথায় শেষ করে দিই, এই তিনটা বিষয়ের সুবিধা পাবে বাদী মূল মামলায়। কে বলেন? বাদী আর ডিক্রিদার, বাদী আর ডিক্রিদার, বাদী আর ডিক্রিদার। এবং এই তিনটা বিষয়ের সুবিধা যদি আপনি পেতে চান, তাহলে যখন কজ অফ অ্যাকশন শুরু হয়েছে ওই মুহূর্তে এই তিনটার যে কোনো একটা থাকতে হবে। অর্থাৎ আপনারা যখন বেদখল করতে ওই সময় আপনি সুস্থ ছিলেন, একদিন পর পাগল হয়েছেন, আপনি 6 ধারার সুবিধা পাবেন না। আপনাকে যখন বেদখল করছে ওই সময় আপনি ওই সময় আপনাকে পাগল থাকতে হবে। বুঝেছেন? তাহলে যদি বলে 6 ধারায় লিগ্যাল ডিসেবিলিটি কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মূল মামলা আর জারি মামলা। মূল মামলা আর জারি মামলা কে পাবে? বাদী আর কে? ডিক্রিদার। আপনাকে এই অপরাধ থাকতে হবে কখন? যখন কজ অফ অ্যাকশন শুরু হয়েছে তখন, তারপরে থাকলে কিন্তু হবে না। বুঝেছেন? এখন এই 6 ধারার ক্ষেত্রে কিন্তু বিবাদী সুবিধা পাবে না, বিবাদী সুবিধা পাবে না। এখন ধরেন 6 ধারায় বলছে একজন ব্যক্তি ধরেন যখন তারা বেদখল করছে, বেদখলের সময় সে ছিল নাবালক, 6 বছর পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার একদিন আগে পাগল হয়ে গেছে। তাহলে যখন সে পাগল থেকে সুস্থ হবে তারপর থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। যদি এরকম হয় যখন তারা বেদখল করছে নাবালক ছিল, সুস্থ হওয়ার আগের দিন পাগল হয়েছে, পাগল অবস্থায় বিয়ে শাদী করে গেছিল, এই সময় পাগল অবস্থায় সে মারা গেছে। এখন মারা গেলে তার যে বৈধ প্রতিনিধি তার বয়স ধরেন 1 বছর, তাহলে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না যতক্ষণ পর্যন্ত না তার বৈধ প্রতিনিধি কি হয়? সাবালক হয়। ধরেন তার যে বৈধ প্রতিনিধি সেও সাবালক হওয়ার আগের দিন আবার পাগল হয়ে গেছে। তাহলে মূল কথা হলো যে যতদিন পর্যন্ত আপনি বা আপনার বৈধ প্রতিনিধির বৈধ অপরগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। বুঝছেন? আর বৈধভাবে অপরাগ হতে হবে কখন? যখন কারণ উদ্ভব হয়েছে তখন। যদি একদিন পরে হন সুবিধা পাবেন না। এটা হলো 6 ধারা। ঠিক আছে? এখন এই 6 ধারার কিন্তু আবারও বলি আপিল রিভিউ, আপনারা অনেকে ফাঁদে পা দিবেন যে যখন তারে ফাঁসির রায় দিছে ওই মুহূর্তে সে ছিল পাগল, এখন সে বিলম্ব মওকুফের সুবিধা মানে 6 ধারার সুবিধা পাবে কিনা? পাবে। নুরুন্নার পাবে না? সে 5 ধারার সুবিধা পাবে, 6 ধারার সুবিধা সে পাবে না। আমি তো বলেই দিছি 6 ধারা শুধু বাদীর ক্ষেত্রে আর ডিক্রি দারের ক্ষেত্রে, আপিল রিভিউ রিভিশন এগুলার ক্ষেত্রে কিন্তু 6 ধারা প্রযোজ্য হবে না। খেয়াল করে। এখন আমরা বিগত বছরের 1 নাম্বার প্রশ্নটা দেখেন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কত ধারায় লিগ্যাল ডিসেবিলিটি বিষয় উল্লেখ করছে? কত ধারায়? 6 ধারায়। তারপরে দেখেন এখানে 3 নম্বর প্রশ্নটা, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 6 ধারায় বর্ণিত বৈধ অপরগতার সুবিধা মামলা দায়েরের সহ অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে? অন্য কোন ক্ষেত্রে? জারি মামলায়। কোন ক্ষেত্রে বলেন? জারি মামলা। তারপরে 5 নাম্বার দেখেন তামাদি আইনের কোন ধারায় আইনগত অক্ষমতার বিধানসমূহ বর্ণনা করছে? 6, 7, 8, 9। 6, 7, 8, 9। আমরা চলে এসেছি 7 ধারা। একাধিক বাদী বা দরখাস্তকারীদের মধ্যে একজনের অপরগতা। ধরেন 3 জন মামলার অধিকারী। এখন যখন তারা মামলা করবে ওই মুহূর্তে একজন ছিল নাবালক, একজন সাবালক আর একজন উন্মাদ, বা 2 জন সুস্থ, একজন উন্মাদ। আর মামলা করতে হবে 3 জনকেই, কিন্তু 3 জন কিন্তু সুস্থ না। এখন কি তামাদি মেয়াদ গণনা শুরু হবে কিনা? শুরু হবে কিনা? উত্তর হলো শুরু হতেও পারে, নাও পারে। যদি মামলার নেচার এরকম থাকে যে ওই মামলা করতে হলে সকলের সম্মতি লাগবে, প্রশ্নেই বলা থাকবে, তাহলে সবাই যতদিন সুস্থ না হচ্ছে ততদিন তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। আর ওই মামলার নেচার যদি এরকম থাকে যে না সবার সুস্থ হওয়ার দরকার নাই, যে কোনো একজন মামলা করতে পারবে, তাহলে সবার সুস্থ হওয়ার দরকার নাই। বুঝেছেন? তাহলে একাধিক বাদীর অপরগতা বা একাধিক বাদীর মধ্যে এক বা একাধিক জনের অপরগতা কত ধারা? কত ধারা? 7 ধারা। তো সেলফ প্র্যাকটিসের 3, 5, 6, 10 নম্বর প্রশ্নটা একটু পড়ি দেখেন। ক নাবালক থাকাকালে একটি নৌকার ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার লাভ করে। ক তার মামলার তামাদি মেয়াদ শুরু হবে কখন?
সাবালক হওয়ার পর থেকে বা নাবালকত্বের অবসান হওয়ার পর থেকে। তো ওই 11, 12 এই টাইপের যা আছে সব পারবেন। বিশেষ করে যদি 13 নাম্বার প্রশ্নটা একটু দেখি, দেখেন 13 নাম্বার যে খ, গ ও ঘ একটি ফার্মের অংশীদার। ক উক্ত ফার্মের নিকট ঋণগ্রস্ত হয়, মানে সে ধার নিছে। খ উন্মাদ এবং গ নাবালক। খ এবং গ এর সম্মতি ব্যতীতই খ দেনাদারকে ক কে ঋণমুক্ত করতে পারে। মানে একজন উন্মাদ আর একজন কি নাবালক। প্রশ্নে বলে দিছে দেখেন, সম্মতি ব্যতীতই খ দেনাদার সম্মতি ব্যতীতই ঘ দেনাদার ক কে ঋণমুক্ত করতে পারে। ঋণমুক্ত করতে পারে মানে হলো আদায় করতে পারে, আদায়। প্রশ্ন বলেই দিছে যে মামলা করতে হলে তাদের সম্মতির দরকার নাই। এক্ষেত্রে খ, গ এবং ঘ সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত কি হতে থাকতো। কিন্তু প্রশ্ন যদি বলা থাকতো যে খ উন্মাদ, গ নাবালক, খ এবং গ এর সম্মতি ব্যতীত ঘ দেনাদারকে ঋণ মুক্ত করতে পারে না, তখন তাদের সবাই সুস্থ হওয়া লাগতো। যতদিন পর্যন্ত না সুস্থ না হতো ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ কিন্তু গণনা শুরু হতো না। বুঝছেন? আমরা চলে আসি জেনারেল এক্সেপশন বা সরি স্পেশাল এক্সেপশন 8 ধারা। এই যে বৈধ অপরগতার যে বিধান 6, 7 এটা ব্যতিক্রম আলোচনা করছে কত ধারায়? 8 ধারায়। 8 ধারার প্রথম কথা হলো এটা অগ্রক্রয় মামলায় প্রযোজ্য না। কি মামলায় প্রযোজ্য না? অগ্রক্রয় মামলায় প্রযোজ্য না। মানে প্রিএমশনের মামলায় আপনি বৈধ অপরগতার সুবিধা পাবেন না। খুবই দামি কথা বিবিআই। এবং আরেকটা কথা হলো যে পরেরটা দেখেন, আইনগত অপরগতা অবসান হওয়ার থেকে বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না এবং এই সময়ের মধ্যে যে কোনো অমকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। এটার অর্থ হলো যে আপনার আইনগত অক্ষমতা অবসান হওয়ার পরে আপনি সর্বোচ্চ সময় পাবেন 3 বছর। যদি মূল মামলা দায়েরের জন্য আরো বেশি সময় থাকে তাহলে 8 ধারার সুবিধা আপনার লাগবে না। আর মূল মামলার জন্য যদি সময় না থাকে তাহলে আপনি সর্বোচ্চ সময় পাবেন কতদিন? 3 বছর। কিভাবে? এখানে দুইটা বিষয় বলছে, আইনগত অপরগতা অবসান হওয়ার পর অথবা ওই ব্যক্তি কি মারা যাওয়ার পরে সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত বছর? 3 বছর। আমরা একটা টেবিল আছে, ওই টেবিলে চলে আসি সরাসরি, তাহলে ভালো বুঝবেন। ওই যে ওই আগের বার পড়ানোর সময় হেসে হেসে বলছিলাম যে বংশ বিস্তার করার জন্য, মনে আছে এই যে বংশগত পদ লাভ। দেখেন তামাদি আইনের 124 অনুচ্ছেদে বলছে বংশগত পদ লাভের জন্য মামলা। এখন যদি বলেন স্যার বংশগত পদ কি? বংশগত পদ ধরেন বংশের হেড। এই মামলার তামাদি মেয়াদ কত বছর? 12 বছর। এখন যখন মামলার কারণ উদ্ভব হলো তখন সে ছিল ধরেন পাগল, উন্মাদ, এবং এই অবস্থায় সে অতিবাহিত করছে কত বছর? 11 বছর। তাহলে 12 বছর হলো মামলার সময়, বৈধ অপরাধ ছিল কত বছর? 11 বছর। তার হাতে আছে কত? 1 বছর। কারণ আমরা জানি 8 ধারা অনুসারে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। এখন 1 বছর তো তার হাতে আছে, তাহলে 3 বছর হওয়াতে আর লাগে কত? 2 বছর। তাহলে 8 ধারা থেকে পাবে কত? 2। যদি এরকম হতো যে 12 বছর সময় 12 বছরই অপরোক্ষ ছিল, তার হাতে আর কোনো সময় নাই, তাহলে 8 ধারা থেকে পেতে কত? 3 বছর। বুঝেন কিনা? যদি এরকম হতো 12 বছর সময় সে 20 বছর পর সুস্থ হয়েছে, হাতে কোনো সময় আছে নাই, তাহলে 8 ধারা অনুসারে সর্বোচ্চ সময় কত? বুঝেন কিনা? যদি এরকম হতো 12 বছর সময় কিন্তু সে সুস্থ হয়েছে 6 বছর পর, হাতে তো 6 বছর আছে, তাহলে আর 8 ধারার সুবিধা লাগবে না। বুঝেন কিনা? 8 ধারার সুবিধা তখনই লাগবে যদি 3 বছরের চেয়ে কি থাকে? কম থাকে। না 13 ধারা 113 দেখেন, এই 113 অনুচ্ছেদে বলছে যে তামাদি মেয়াদ কতদিন? 1 বছর। এখন যখন কারণ উদ্ভব হয় সে অপরাধ ছিল কত বছর? 4 বছর। এখন নরমালি আমরা তো জানি হাতে আর কোনো সময় নাই, আর 8 ধারা অনুসারে সর্বোচ্চ সময় কত? 3 বছর। কিন্তু এই জায়গায় সে 3 বছর পাবে না, কারণ মূল মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। তাহলে সর্বোচ্চ পাবে কত? 1। বুঝেন কিনা? যে ক্ষেত্রে মূল মামলার তামাদি মেয়াদ 3 বছরের কম, সেই ক্ষেত্রে কিন্তু 3 বছর পাবে না। আগেরটাই মূল মামলার তামাদি মেয়াদ ছিল 12 বছর, এই কারণে শেষ হওয়ার পরেও পাইছিলাম কত? 3 বছর। কিন্তু এই ক্ষেত্রে মূল মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। তাহলে বৈধ অপরগতা কেটে যাওয়ার পরেও পাবো কত? 1 বছর। আহসান হাবিব সাহেব, তামাদি আইন আগে একবার পাইছেন না? তামাদি আইনে জায়গা ফার্স্ট টাইম আছে কারো?
ফার্স্ট টাইম কিন্তু কারো নাই। তো বুঝতে পারছেন? এই যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকারণের 9 ধারার মামলা তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। যেদিন বেদখল হয়েছে অপরাধ ছিল 5 বছর, সুস্থ হওয়ার পর 3 বছর পাবে না। মূল মামলার তামাদি মেয়াদ কত? 6 মাস। তাহলে দেখা পাবে কত? এই হলো 8 ধারা। মূল মামলার তামাদি মেয়াদ যদি 3 বছর বা তার বেশি থাকে তাহলে আপনি 8 ধারায় সর্বোচ্চ পাবেন 3 বছর। কিন্তু মূল মামলার তামাদি মেয়াদ যদি 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর থাকে তাহলে আপনি 8 ধারায় সর্বোচ্চ যা আছে তাই 2 বছর, 1 বছর, 6 মাস এরকম পাবেন। বুঝেছেন? এখন 23 সালে একটা দারুণ প্রশ্ন আসছে। 3 নাম্বার প্রশ্নটা দেখেন। 23 সালের 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎকরণে মামলা করার অধিকার লাভ করে। মানে তার মামলার কারণ উদ্ভব হয়েছে কত সালে? 14 সালে। এক্স এর মামলা করার তামাদি মেয়াদ উত্তীর্ণ হবে। বলে নাই তামাদি মেয়াদ শুরু হবে, কি বলছে? উত্তীর্ণ হবে। তামাদি মেয়াদ শুরু হবে 18 সালে। 18 সালে সে সাবালক হবে না? আর উত্তীর্ণ হবে কত সালে? 19 সালে। মানে শেষ হয়ে যাবে কত সালে? 19 সালে। এখন এই প্রশ্নের উত্তর করার জন্য আগে আপনার জানতে হবে চুক্তি বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। বুঝেছেন? তাহলে এই জায়গায় উত্তীর্ণ হবে কত সালে? 2019 সালে। চলে আসেন 9 ধারা, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। আপনি অসুস্থ, পাগল ছিলেন, কারণ উদ্ভব হয়েছে, 1 মাস পর সুস্থ হয়েছেন, 1 মাস সুস্থ ছিলেন, আবার পাগল হয়েছেন। যখনই সুস্থ হইলেন তখনই তামাদি মেয়াদ গণনা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এরপর আর জীবনেও থামবে না। এটাই হলো সময়ের কি? অবিরাম চলন। বুঝেছেন? এই 9 ধারায় আর একটা বিষয় আছে। আপনি একজনের কাছে টাকা পান, এখন যার কাছে টাকা পান সে আবার আপনার সয় সম্পত্তির দেখাশোনা করে। তাহলে তার বিরুদ্ধে আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন সে আপনার এই দায়িত্বটা ছেড়ে দিছে তারপরে। বুঝেন নাই বোধহয়? ধরেন আপনি আপনার চাকর, আপনার একজন কর্মচারীর কাছে 1 লাখ টাকা পান, কিন্তু সে অলরেডি আপনার অফিসে চাকরি করে। তাহলে যতদিন চাকরি করে ততদিন পর্যন্ত আপনার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে না। যখনই চাকরি ছেড়ে দিছে তার থেকে তামাদি মেয়াদ গণনা শুরু। বুঝেন কিনা? আপনি একজনের জমি বর্গা দিছেন 2001, 2002, 2003, 3 সালের বর্গা যে টাকা সেটা বাকি, কিন্তু সে এখনো আপনার জমি চাষ করে। তাহলে যতদিন জমি চাষ করতেছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে না। যখনই জমি চাষ আর করে না তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাও আছে 9 ধারা। তাহলে সময়ের অবিরাম চলন কত? 9। আপনাদের একটা পেজ দিছিলাম, ওখানে 10 ধারাটা আছে, দেখেন 10। প্রকাশ্য ওসি বা তাদের প্রতিনিধিদের বিরুদ্ধে মামলা। শুনেন, এক্সপ্রেস চার্জ বলতে 10। হ্যাঁ বলেন। স্যার 12 নম্বরটা একটু যদি ব্যাখ্যা করতেন, প্রশ্ন 12 নম্বর পিছনে। 12 নাম্বার কোন জায়গার 12? এই 12 নাকি? রফিকুল্লাহ সাহেব, হ্যালো রফিকুল্লাহ সাহেব, কাইন্ডলি রেসপন্স করেন ভাই, প্রশ্ন করে চুপ হয়ে থাকেন না। রফিকুল্লাহ সাহেব জি স্যার, 12 নম্বর এটা স্যার। পড়েন পড়েন। ক, নাবালক থাকা অবস্থায় দখলচ্যুত হয় এবং সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা করার অধিকার অর্জন করে। ক, 7 বছর যাবত নাবালক ছিল, সাবালক হওয়ার পর সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় মামলা করা যায়। 6 এই মাসের মধ্যে প্রশ্নটা এই জায়গায় ভুল আছে। 6 মাস, এটা তো 6 মাস হবে স্যার। এটা 6 মাস হবে। জি, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কথা বলেন না, আমরা পড়াই ফিরি। তাহলে 10 ধারার যে বিষয়টা সেটা হলো যে ট্রাস্টের, প্রকাশ্য ট্রাস্টের বিরুদ্ধে মামলা করার কোনো তামাদি মেয়াদ নাই। প্রকাশ্য ট্রাস্টের বিরুদ্ধে যে কোনো সময় মামলা করা যাবে। সাধারণত ট্রাস্টের ক্ষেত্রে
মামলা করার একটা তামাদি মেয়াদ থাকে, কিন্তু এই ক্ষেত্রে 10 ধারায় বলে দিছে যে প্রকাশ্য ট্রাস্টের দুর্নীতির বিরুদ্ধে মামলা করার কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ কি বলেন আছে নাই। এবং এখানে ওই যে একটা নোট দিছিলাম, ওই নোটে বলা আছে যে হিন্দু মুসলিম বৌদ্ধ কে হিন্দু মুসলিম বৌদ্ধ এরা যদি দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করে, দান করে, ধরে নিয়ে হবে এটা প্রকাশ্য ট্রাস্ট। হিন্দু মুসলিম বৌদ্ধরা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করলে সেটা এই ধারার উদ্দেশ্যে ট্রাস্টের ন্যস্ত সম্পত্তি বলে কি হবে, গণ্য হবে। বুঝতে পেরেছেন? চলে আসি আমরা 11 ধারা, বৈদেশিক চুক্তির উপর মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্ট নাই। সুটস অন ফরেন কন্ট্রাক্ট, সুটস অন ফরেন কন্ট্রাক্ট মানে আপনার চুক্তি হয়েছে বিদেশে, কিন্তু মামলা যদি বাংলাদেশে করতে চান তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। বুঝছেন? চুক্তি দুই পক্ষের মধ্যে এসে বিদেশে, কিন্তু বাংলাদেশে করতে চাইলে মামলা বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। কত ধারা? 11 ধারা। বলে লেক্স ফরি। লেক্স ফরি মানে হলো ফোরাম, মানে হলো যে দেশের ফোরামে, যে দেশের কোর্টে বিচার চাবেন। আপনারা কথা বেশি হয়ে যাচ্ছে, এখান থেকে বসে কথা বলতে অনেক কষ্ট হয়, এবং মাঝে মাঝে দেখেন একটা জিনিসে 2-3 মিনিট কষ্ট আছে, মাঝে মাঝে শুনেন না যে 8 ধারার আমি ভুল করে বলতেছি 9 ধারা। হ্যাঁ, এটা কিন্তু আমার মস্তিষ্কে কিন্তু 8 ধারাই আছে, কিন্তু মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে 9 ধারা। এটা আপনি যখন এই জায়গায় বসবেন, কথা বলতে যাবেন, তখন আপনারও মানে আপনি বুঝাচ্ছেন এক, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে কি আর একটা। এটা কিন্তু আমি ভুল বুঝাচ্ছি না, এই জন্য আপনারা কথা বলেন না, চুপ করে শুনেন। তাহলে বৈদেশিক চুক্তির উপর মামলা, সুটস অন ফরেন কন্ট্রাক্ট যদি আসে কত ধারা? 11 ধারা। লেক্স ফরি কত ধারা? 11 ধারা। লজ অফ এ ফোরাম, এই যে দেখেন লজ অফ এ ফোরাম মানে হলো কি? ফোরাম মানে হলো এই জায়গা বোঝানো হয়েছে কোর্ট, যে ফোরামে বিচার চাইবেন সেই জায়গার তামাদি আইন প্রযোজ্য হবে। 11। আমরা সরাসরি চলে আসি 12 ধারা তামাদি আইনের। এই জায়গা যে, আর এখানে প্রচুর প্রশ্ন আসে আছে আর কি। তো এখানে 12 নাম্বার প্রশ্নটা একটা ভুল আছে, এই আইন পাঠে ভুল আছে। এই যে মাত্রই একজন পড়লো, ওই জায়গায় 6 মাস হবে, লেখা আছে 3 বছর। চলে আসি 12 ধারায়। আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া, এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস। এখানে মোট 4টা সাবসেকশন আছে, খুব সংক্ষেপে সেরে দিব। দেখেন, মামলা, আপিল বা দরখাস্ত। কি কি? মামলা, আপিল বা দরখাস্ত যেদিন আপনি মেয়াদ আরম্ভ হবে দায়ের করার, সেই দিন বাদ যাবে। সেদিন কি যাবে? বাদ যাবে। আবার এটা বলছে 12 কত? 1। আপনারা আজকে বেদখল করছেন, 6 মাসের মধ্যে মামলা করতে হবে, তাহলে আজকের দিন বাদ দিয়ে মামলা করতে হবে। 12 কত? 1। 12 2 দেখেন, আপিলের অনুমতির দরখাস্ত বা রায় রিভিউর দরখাস্তর জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে গোল দিবেন যেদিন রায় ঘোষণা করে, যেদিন কি করে? রায় ঘোষণা করে সেই দিন। এবং ডিক্রি, আদেশ বা দণ্ডাদেশ বা আপিল করা হবে বা রিভিউ প্রার্থনা করবে, তার সৈমর্কিত নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেই দিন বাদ দিতে হবে। তাহলে 12 2টা বললো যেদিন রায় ঘোষণা করছে সেই দিনও বাদ যাবে। আর দণ্ডাদেশের নকল বা ডিক্রির নকল, কিসের? দণ্ডাদেশের নকল অথবা ডিক্রির নকল সংগ্রহ করতে যে সময় লাগে এটাও কি যাবে? বাদ যাবে। 12 2। 12 3 দেখেন, যে ক্ষেত্রে ডিক্রি সম্পর্কে আপিল বা রিভিউ করা হয় সেক্ষেত্রে আন্ডারলাইন করবে, যে রায়ের উপর উক্ত ডিক্রি প্রতিষ্ঠিত সেই রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগে। তাহলে ডিক্রির নকল, দণ্ডাদেশের নকল 12 2, রায়ের নকল 12 3। অনেকে আমরা মনে করি 12 2 আর 12 3 বোধহয় একই, না এক না। 12 2 তে বলছে ডিক্রির নকল অথবা দণ্ডাদেশের নকল, ডিক্রির নকল অথবা কি দণ্ডাদেশের নকল। আর 12 3 বলছে রায়ের নকল। আপনারা জানেন আগে দেয় রায়, পরে দেয় ডিক্রি। তাহলে ডিক্রির নকল অথবা দণ্ডাদেশের নকল বললে 12 2, রায়ের নকল বললে কত? 12 3। ভাই কথা বলেন না, আপনি কি প্রশ্ন করেন? লেখা তো বইতে লেখাই আছে, এখন লেখার সুযোগ আছে? দেখেন, সময় নষ্ট করেন না, চুপ করে শুনেন। আপনার বলে আইন পাঠ বই আছে, সেই বইটাই কয়দিন দেখলাম না।
অস্ত্র যে আছে তা তো দেখলাম না। ছোটকালে শুনছি যে সাদ্দাম হোসেনের এমন বোমা আছে যা ফাটালি পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। এরপর তো মারতে মারতে তো মারিয়েই ফেলছে। আপনারও সেই অস্ত্র আছে, আপনার সেই বই আছে, দেখেন। আচ্ছা, 4 নাম্বার দেখেন, কোন রোয়েদাদ বাতিল করার জন্য দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে রোয়েদাদ উত্তোলন করতে, রোয়েদাদ মানে হলো সালিসিতে যে রায় দেয় এটা বলে রোয়েদাদ। সালিসি কার্যক্রমে অ্যাওয়ার্ড বলে, ইংরেজিতে বলে। এই অ্যাওয়ার্ড মানে কিন্তু পুরস্কার না, অ্যাওয়ার্ড মানে শাস্তি বা রায়। সালিসি কার্যক্রমে যে রায়টা দিছে এটা কি বলে? অ্যাওয়ার্ড বা রোয়েদাদ, বাংলায় বলে রোয়েদাদ। তাহলে রোয়েদাদের কপি সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ যাবে 12/4। আমি আবার বলি, মামলা যেদিন দিন গণনা হবে, আরম্ভ হবে, সেই দিন বাদ 12/1। দণ্ডাদেশের নকল, রায়ের ডিক্রির নকল বা যেদিন রায় ঘোষণা করছে এইগুলো বাদ যাবে 12/2। রায়ের নকল 12/3, রোয়েদাদের নকল 12/4। কথা শেষ। আচ্ছা, এখন এই 12 ধারাটা বাদ দেওয়া বাধ্যতামূলক। 12 ধারায় বাদ দেওয়া কি বাধ্যতামূলক? 5 ধারায় কিন্তু বিবেচনামূলক। মনে রাখেন, ওই যে আমি অসুস্থ ছিলাম এগুলা কি বিবেচনামূলক, কিন্তু 6 ধারা লিগাল ডিসেবিলিটির ক্ষেত্রে বাধ্যতামূলক। 12 ধারায়ও কি বাধ্যতামূলক। সামনে 14 ধারা পড়বো, 14 ধারায়ও কি বাধ্যতামূলক। ঠিক আছে, সো জেনে রাখা ভালো। দেখেন, আচ্ছা জেনে রাখা ভালো, এটা দরকার নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, এক্সক্লুশন অফ টাইম ইন লিগাল প্রসিডিংস, ধারা কত? 12। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর কোন ধারা অনুযায়ী জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময়? জাবেদা নকল গ্রহণে ব্যয়িত সময় কত ধারা ভাই? 12 ধারা। খুব সহজ প্রশ্ন, কিন্তু আপনারা 12/1, 12/2, 12/3 কিন্তু কিছু বলে নাই, দেখছেন। তারপরে 3 নাম্বার দেখেন, একটি আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে বাদ যাবে কি? রায় এবং ডিক্রির জাবেদা নকল পেতে ব্যয়িত সময়। সো সেলফ প্র্যাকটিসের চলে আসেন, চলে আসবেন, পারবেন ইনশাআল্লাহ। 13তে চলে আসেন। 13 ধারা থেকে আপনাদের মডেল টেস্টের প্রশ্ন আসছে। 13 ধারা হলো 9 ধারার একটা ব্যতিক্রম। 9 ধারায় আছে, যখন মামলার কারণ উদ্ভব হয়েছে, কারণ উদ্ভব হওয়ার পর তামাদি মেয়াদ আর কি থামবে? থামবে না। কিন্তু কারণ উদ্ভব হওয়ার পর বিবাদী যদি বিদেশে থাকে সেই কয়দিন থামবে? মামলা কারণ উদ্ভব হওয়ার পর বিবাদী বিদেশে চলে গেছে, ধরেন একটা অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। এখন বললো যে অর্থ দিব না, এই কথা বলার পর সে বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পর 10 বছরেও আসে না। তাহলে বিবাদী যতদিন বিদেশে আছে এই সময় গণনাটা বাদী বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে পারে। এই 13 ধারার সুবিধা অ্যাকচুয়ালি আপনারা 13 ধারাটা আপনারা অনেকে ভুল বুঝেন। 13 ধারার সুবিধা পায় কিন্তু বাদী, দেখছেন, সুবিধা পাই কে? বাদী। আর এটা কার বিরুদ্ধে যায়? বিবাদীর বিরুদ্ধে, বুঝেছেন? এখন 13 ধারার সুবিধা আপনি নিবেন কি নিবেন না এটা আপনার ব্যাপার, কিন্তু যদি আপনি নেন, আদালতকে কিন্তু প্রমাণ করতে হবে যে সে আসলেই বিদেশে ছিল। সে যদি বলে যে সে বিদেশে ছিল, আবার আসছে, আবার গেছে, আবার আসছে, তাহলে কিন্তু আপনার মানে মামলা খারিজ হয়ে যাবে, কারণ বলবে যে তোমার 13 ধারার সুবিধা তুমি পাবা না। তাহলে বিবাদী বিদেশে থাকলে বাদীর মামলা করার তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। এটা কি কারণ উদ্ভব হওয়ার আগে না পরে? মামলার কারণ উদ্ভব হওয়ার পরে। মামলার কারণ উদ্ভব হওয়ার পরে, বুঝছেন মিলন? যে দাবি করে বাদী সুবিধা বাদী নেবে না। চলে আসেন 14 ধারায়। এখতিয়ারবিহীন আদালতে সৎ উদ্দেশ্যে দায়ের করা কার্যধারায় ব্যয়িত সময় গণনা থেকে বাদ দেওয়া। 14 ধারাটা খুব সহজ। আমরা একটু আগে কন্ডোনেশন এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস 5 ধারা পড়ছি, মনে আছে? 5 ধারা 5টা ক্ষেত্রে প্রযোজ্য, তার ভিতর সুট নাই। কিন্তু 14 ধারা মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, আপিলের ক্ষেত্রেও প্রযোজ্য। 14 ধারা হলো আপনি রিটার্ন অফ ক্লেইম, 7 দেশের 10 বিধি, 7 দেশের 10 বিধির মতো, মানে যে জায়গা মামলা করার কথা মামলা করছেন আরেক জায়গায়, মামলা করার কথা এক জায়গায়, মামলা করছেন আরেক জায়গায়। এখন আরেক জায়গায়
সময় ব্যয় বেশি হয়ে গেছে। এখন যখন আপনারা আর্জি ফেরত দিছে তখন আসল জায়গায় মামলা করার সময় আপনার তামাদি মেয়াদ নাই। এ হলো বিধান। তাহলে আসল জায়গায় আপনি মামলা করতে গেলে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হয়েছে এটা বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। সেই ক্ষেত্রে আপনি দরখাস্ত করবেন কত ধারায়? 14 ধারায়। বুঝছেন? তাহলে ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে আপনাকে এখানে প্রমাণ করতে হবে আপনি মামলাটা করছিলেন কিভাবে? সরল বিশ্বাসে। সরল বিশ্বাসে। এখানে এই যে সেকেন্ড পেজে যদি একটু আসেন, শর্ত সমূহ দেখেন। শর্ত সমূহ পাইছেন? শর্ত সমূহ এখানে আছে দেখেন। পূর্ববর্তী এবং পরবর্তী উভয় মোকদ্দমার কার্যক্রম একই পক্ষগণ, মানে আগের মামলার পক্ষ এই মামলার পক্ষ কি একই, সেম কজ অফ অ্যাকশন, মানে একই মামলা হতে হবে। বাদী পূর্ববর্তী মামলার কার্যক্রমটি যথাবিহিত যত্নের সাথে, উইথ ডিউ ডিলিগেন্স, কিসের সাথে? যথাবিহিত যত্নের সাথে এবং সরল বিশ্বাসে পরিচালনা করতেছিল, এবং আদালত এখতিয়ারগত ত্রুটি বা অনুরূপ কারণে আদালত পূর্ববর্তী মামলাটি পরিচালনা করতে ক্ষমতা সম্পন্ন ছিল না। From defect of jurisdiction or other cause of a like nature is unable to entertain it. তাহলে 14 ধারা এখতিয়ারবিহীন আদালতে বাদী কি সৎ উদ্দেশ্যে মামলা করছেন না অসৎ উদ্দেশ্যে? মেলাফাইড না বোনাফাইড। বোনাফাইড শব্দের অর্থ হলো সৎ উদ্দেশ্যে, আর মেলাফাইড মানে হলো বিদ্বেষ প্রসূত, যে জায়গায় সরল বিশ্বাস ছিল না। এছাড়া 14 ধারায় আরো কতগুলা বিষয় বলছে, এটা ভিডিওয় দেখেন। শুধু যে এখতিয়ারগত ত্রুটি তা না, মকদ্দমার অপসংযোগ হতে পারে পক্ষগণের কারণেরও অপসংযোগ হতে পারে। মিসজয়েন্ডার অফ পার্টিস, মিসজয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশনের কারণেও আপনার ওই 14 ধারার সুবিধা আপনি পাবেন। তাহলে এখতিয়ারবিহীন আদালত হইলে পাবেন, পক্ষগণের অপসংযোগ হইলে পাবেন, কারণের অপসংযোগ হইলে পাবেন। এখন প্রশ্ন হলো শুনেন, 14 ধারা কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য, বাট 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। বুঝছেন? আর 14 ধারা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? মানে আপনি একটা আপিল ভুল এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করছেন, এই ক্ষেত্রে আপনি 14 ধারার সুবিধা পাবেন কিনা? পাবেন বিশেষ আইনের ক্ষেত্রে। পাবেন কিসের ক্ষেত্রে? বিশেষ আইনের ক্ষেত্রে। বিশেষ আইন কোনগুলো? যে আপিল গুলোর তামাদি মেয়াদ তামাদি আইনের 150 থেকে 157 অনুচ্ছেদে আছে, সেই ক্ষেত্রে আপনি 14 ধারার সুবিধা পাবেন না। যে আপিল গুলোর তামাদি মেয়াদ বিশেষ আইনে আছে, সেই ক্ষেত্রে আপনি 14 ধারার সুবিধা পাবেন। তাহলে যদি আপনাকে বলে 14 ধারা তো সুটের ক্ষেত্রে প্রযোজ্য, 14 ধারা কি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য? প্রযোজ্য। কোন আপিল? বিশেষ আইনের আপিল। বিশেষ আইন নারী ও শিশু যত্ন দমন আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, তারপরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, এগুলা হলো কি আইন? বিশেষ আইন। এই সকল বিশেষ আইনের আপিলের ক্ষেত্রে আপনি কিসের সুবিধা পাবেন? 14 ধারার সুবিধা পাবেন। ইখতিয়ার সাহেব মনে হয় বুঝেন নাই। আচ্ছা, এনি সুট মানে হলো যে কোনো দেওয়ানি মামলা, আর এনি অ্যাপ্লিকেশনের মধ্যে আপিলও পড়ে। এখন এই আপিলটা হলো কি আপিল? বিশেষ আপিল। অর্থাৎ যে আপিল গুলো তামাদি আইনের 150 থেকে 157 মধ্যে নাই, সেই আপিলের ক্ষেত্রে 14 ধারার বিধান প্রযোজ্য। এখন আমি যদি 5 আর 14 সাথে কম্পেয়ার করি, 5 মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 14 মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5টা ক্ষেত্রে 14 ধারা মূল মামলা প্লাস অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। 5 ধারায় যে কারণে বিলম্ব মওকুফ করবে এটা আদালতের বিবেচনামূলক এবং এটা নির্দিষ্ট নাই, কিন্তু 14 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বাধ্যতামূলক। 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে কি প্রযোজ্য। এই তো অনেকগুলা পার্থক্য। সেলফ প্র্যাকটিসের 2, 4 নম্বরটা বিবিআই। নিম্নলিখিত কোন কারণে তামাদি আইনের 14 ধারায় মকদ্দমা বা আবেদনের তামাদি মেয়াদ গণনা করতে ব্যয়িত সময় বাদ দেওয়া হয়? আমরা নরমালি জানি এখতিয়ারজনিত ত্রুটি, বাট এখানে এখতিয়ারজনিত ত্রুটি, মকদ্দমার অপসংযোগ, কারণের অপসংযোগ, উপরে কি হবে? সবগুলা। চলে আসেন 15 ধারা। 15 ধারা হলো যদি কোনো কারণে আদালতের আদেশ বা নিষেধাজ্ঞা দ্বারা কোনো মামলার কার্যক্রম স্থগিত থাকে, তাহলে সেই সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। ধরেন আপনি একটা ডিক্রি পাইলেন, এখন আর একজন মামলা করছে, মামলা করে বললো, মামলায় রায় দিছে যে 5 বছর পর্যন্ত কোনো জারি মামলা করা যাবে না। এখন নরমালি জারি মামলার তামাদি মেয়াদ তো 3 বছর, কিন্তু স্থগিতাদেশ আছে কত বছর? 5 বছর। তাহলে ওই 5 বছর কেটে যাওয়ার পর 3 বছর গণনা শুরু হবে। এমন না যে 3 বছর আমার শেষ,
যতদিন স্থগিত আদেশ বা নিষেধাজ্ঞা থাকে ততদিন তামাদি মেয়াদ গণনা শুরু হবে না, তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা কত? 15-1। আর 15-2-তে বলছে সরকারে যে আপনি নোটিশ দেন 2 মাস আগে, এই সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। এখন ধরেন একটা মামলার তামাদি মেয়াদ 1 বছর, এখন সরকারের নোটিশ দিয়েছেন 2 মাস আগে, তাহলে কি 2 মাস পরে আর সময় পাবেন 10 মাস? না, ওই 2 মাস পর থেকেই সময় পাবেন কত? 1 বছর। বুঝছেন? তাহলে স্থগিত আদেশ বা নিষেধাজ্ঞার সময় বাদ যাবে 15-1, আর সরকারের যে নোটিশ দিছে নোটিশের সময় বাদ যাবে 15-2। চলে আসি আমরা 16 ধারায়। আমরা দেওয়ানি কার্যবিধি আপনাদের একটু মনে করাই দিই। ওই যে স্থাবর সম্পত্তি ডিক্রি জারিতে স্থাবর সম্পত্তি নিলামের আয়োজন করছে, সাথে সাথে দিতে হবে 25%, মনে আছে? আর 15তম দিতে হবে, 15তম দিনে আদালত বন্ধ হওয়ার আগে দিতে হবে কি বাকি টাকা, মনে আছে? এরপরে যদি কেউ এসে নিলাম রদের মামলা করতে চায় যে আমার নিলাম ঠিকঠাক মতো হয় নাই, তাহলে তার জমা দিতে হবে 5% প্লাস ডিক্রিদার যে টাকা পাইছে সেই টাকার বাকি অংশ, মনে আছে? আর 90তে বলছে প্রতারণা থাকলে 90তে আবেদন করতে পারে। এখন এই তামাদি আইনের 180 অনুচ্ছেদ অনুসারে নিলাম রদের মামলার তামাদি মেয়াদ 3 বছর। কতদিন? 3 বছর। সরি, নট নিলাম রদ, মানে ওই যে ক্রেতা, নিলাম ক্রেতা কর্তৃক সম্পত্তির দখল পাওয়ার মামলার তামাদি মেয়াদ 3 বছর। এখন নিলাম ক্রেতা তো টাকা দিয়ে জমি কিনছে, এদিকে দায়ী কাছে রদের মামলা করে দিছে, রদের মামলা চলছে ধরেন 10 বছর, তাহলে 10 বছর চলুক আর 20 বছর চলুক, যখন ওই মামলা শেষ হবে তারপর থেকে নিলাম ক্রেতা দখলের মামলা শুরু করবে। অর্থাৎ নিলাম রদের মামলা যতদিন চলছে এই সময়টা বাদ দিয়ে নিলাম ক্রেতার মামলার তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এটাই কত ধারা? 16 ধারা। বুঝেছেন? তাহলে 16 ধারা হলো যে নিলাম রদের মামলা যতদিন চলছে সেই সময় বাদ দিয়ে তামাদি মেয়াদ গণনা করতে হবে। কত ধারা? 16 ধারা। তো আমাদের নামাজের বিরতি, আসরের নামাজ পড়ে আসি দ্রুত, তারপরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি স্যার 17 হ্যাঁ। শেষ করবেন কিনা? জি না, 17 ধারাটা একটু সময় নিয়ে বলতে হবে। 17 ধারা দেখেন, মকদ্দমা দায়ের করার অধিকার অর্জনের পূর্বে যদি কেউ মারা যায় অথবা যতদিন বেঁচে ছিল ততদিন তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, যিনি মামলা করবে যতদিন বেঁচে ছিল ততদিন মামলার কারণ উদ্ভব হয় নাই, তিনি মারা যাওয়ার পর তার যে বৈধ প্রতিনিধি তারা মামলা করতে পারবে। এটা হলো 17-1। আর যার বিরুদ্ধে মামলা করবে যতদিন সে বেঁচে ছিল ততদিন কারণ উদ্ভব হয় নাই, মারা যাওয়ার পর কারণ উদ্ভব হয়েছে, তাহলে তার যে বৈধ প্রতিনিধি তারা মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। কত? 17-2। তাহলে বাদীর ক্ষেত্রে 17-1, বিবাদীর ক্ষেত্রে 17-2। মানে আখিনুর একটা মামলা করার অধিকারী, কিন্তু আখিনুর যতদিন বেঁচে ছিল দিনেশ বলছে টাকা দেবো 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 দেবো, আখিনুর মারা যাওয়ার পর আখিনুরের বৈধ প্রতিনিধি দিনেশের কাছে গেছে যে দাদা টাকা দেন, দিনেশ তো ফটকা, সাথে সাথে চকুলটাই বলছে যে ও আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না। তাইলে আখিনুর বেঁচে থাকলে যেভাবে মামলা করতে পারতো আখিনুরের বৈধ প্রতিনিধি সেভাবে মামলা করতে পারবে। এটা হলো 17-1। আর 17-2 হলো যার বিরুদ্ধে মামলা করবে যতদিন সে বেঁচে ছিল সে বলছে যে ভাই টাকা দেবো দেবো, অপেক্ষা করো, আমি একটু সমস্যার মধ্যে আছি, টাকা দিব, এ বলতে বলতে মারা গেছে। এখন তার বৈধ প্রতিনিধির কাছে এসে যখন টাকা চাওয়া হলো যে টাকা দেন, তখন সে বলতেছে কি, তার বৈধ প্রতিনিধি বলতেছে যে বাবা তো বেঁচে থাকা অবস্থায় এরকম কোনো কথা বলে যায় নাই, তাহলে তাদের বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করা যাবে। এটা হলো কত? 17-2। তাহলে 17-1 কার ক্ষেত্রে? বাদী, 17-2 বিবাদী। এবং এটা অপ্রযোজ্যতা দেখেন, এটা ইম্পর্টেন্ট, বলছে যে 17 ধারার এই যে বিধান এটা অগ্রক্রয়ণ মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। কি মামলা? সুটস ফর রাইটস অফ প্রিএমশন, প্রিএমশনের মামলার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। তারপরে দেখেন যে আপনার স্থাবর সম্পত্তির দখল উদ্ধারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আর বংশগত পদ লাভের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে 17 ধারার যে বিধান কয়টা ক্ষেত্রে প্রযোজ্য নয়? 3টা ক্ষেত্রে, অগ্রক্রয়ণ মামলা, তারপরে আরেকটা কি স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, আর একটা হচ্ছে কি বলেন, আর একটা হচ্ছে আপনার বংশগত পদ লাভ। এই 3টা ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এখন যদি বলেন স্যার 6 ধারা এবং 17 ধারার মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে,
6 ধারা আর 17 ধারার মধ্যে পার্থক্য হলো যখন কারণ উদ্ভব হয়েছে এই সময় সে নাবালক উন্মাদ বা জড়বদ্ধ ছিল, ঠিক আছে? আর এটা হলো 6 ধারা। আর 17 ধারা হলো যে যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত কারণ উদ্ভব হয় নাই, তারপরে কারণ উদ্ভব হয়েছে, তাহলে তার বৈধ প্রতিনিধিরা মামলা করতে পারবে। বিগত বছরের প্রশ্ন দেখেন, মামলা করার অধিকার সৃষ্টির পূর্বে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনানুগ উত্তরাধিকারী মামলা করার যোগ্য হওয়ার তারিখ থেকে তামাদি বিবাদ গণনা শুরু হবে কখন? অগ্রক্রয়। এটা ব্যতিক্রম কোনটা? অগ্রক্রয়, স্থাবর সম্পত্তির দখল, আর একটা কি? বংশগত পদ লাভ। সেল প্র্যাকটিসের 1 5 নাম্বার বিবিআই 18তে আসেন। ইফেক্ট অফ ফ্রড, প্রতারণার ফলাফল। সরাসরি পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রতারণার ফলাফল কত দাঁড়ায়? 18 ধারা। আপনি একটা মামলা করার অধিকারী, কিন্তু যখন আপনি মামলা করবেন ওই মামলার কারণটা আপনার কাছ থেকে গোপন রাখছে বা ওই দলিলটা আপনার কাছ থেকে লুকায় রাখছে যাতে নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষ হয়ে যায়। আপনার বিরুদ্ধে একটা একতরফা ডিক্রি হয়েছে, কিন্তু আপনি আপনার কাছ থেকে গোপন রাখছে যাতে একতরফা ডিক্রি রদের মামলার তামাদি মেয়াদ 30 দিন, আপনি যাতে আবেদন করতে না পারেন। দেখা গেল আপনি জানছেন 3 বছর পর, তাহলে এই যে আপনারে প্রতারণা করে গোপন রাখলো এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে 18 দ্বারা। যদি আপনাকে কারণ গোপন রাখে, যেদিন কারণ জানবেন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যদি কোনো মামলা দলিল দেখার পর শুরু হয়, তাহলে যেদিন দলিল দেখবেন সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাহলে ইফেক্ট অফ ফ্রড কত দ্বারা? 18 দ্বারা। এটা মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য। সেলফ প্র্যাকটিসের 3 6 লিখিতভাবে প্রাপ্তি স্বীকার, ধারা 19 ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। আপনি একজনের বিরুদ্ধে মামলা করবেন, এখন তামাদি মেয়াদ শেষ হওয়ার আগেই, মামলা এখনো করেন নাই কিন্তু শেষ হওয়ার আগেই সে স্বীকার করে নিছে, লিখিতভাবে স্বীকার করছে যে হ্যাঁ আপনি আসলে আমাদের কাছে টাকা পান। যিনি বিবাদী হবেন তিনি লিখিতভাবে কি করে নিছে? স্বীকার করছে, স্বাক্ষর করছে এবং তারিখ দিছে। যদি তারিখ না দেয়, শুধু স্বাক্ষর করছে, তারিখ না দিলে এটা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। যদি তারিখ না দেয় তাহলে কিভাবে প্রমাণ করা যাবে? মৌখিক সাক্ষ্য দ্বারা। এখন এই স্বীকারোক্তিটা সরাসরি বিবাদী দিলেও হবে, বিবাদীর আইনগত প্রতিনিধি দিলেও হবে, সরাসরি বাদীর কাছেও দিলেও হবে, অন্য কোনো থার্ড পার্সনের কাছে দিলেও হবে। পাবেল সাহেব আমার কাছে 50 লাখ টাকা পায়, এখন আমি সরাসরি লিখিত দিতে পারি পাবেল সাহেবের কাছে যে আসলেই টাকা পাই, অথবা আমি আমার আইনজীবীর মাধ্যমে স্বীকারোক্তি দিয়ে এলাম, আইনজীবী বলছে যে আসলেই টাকা পাই, অথবা আমি পাবেল সাহেবের কাছে না বলে আমি জনসম্মুখে লিখিত দিলাম যে আসলেই আমার কাছে উনি টাকা পাই। এটাই হলো লিখিত প্রাপ্তি স্বীকার। যখনই এটা দিবে তখন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই কত? 19। কত বলেন? 19। এবং 19-এ একটা জিনিস খেয়াল করবেন, যদি স্বাক্ষর করছে বা ডেট দেয় নাই তাইলে কি হবে? তাহলে মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। এটা কি বেল্লাল সাহেব? আচ্ছা দেখেন, জি সেলফ প্র্যাকটিসের 1 10। এখন এখানে 20 ধারাটা একটু বলে দিই। 20 ধারা হলো 19-এর একটা অংশ, বর্ধিত অংশ। 20 ধারায় বলছে যে টাকা নিছেন, একজনের কাছ থেকে টাকা নিছেন, এখন টাকা নিয়ে টাকা দিছেন অথবা সুদ দিছেন। প্রথমে তো বলছেন যে টাকা দিতে পারবো না, যেদিন বলবেন যে পারবো না সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। এখন ওই লোক মামলা করে নাই, এমন সময় ব্যাংকে এসে বা ওই লোককে এসে, ভাই তুমি তো আমার কাছে 1 লাখ পাও, তোমার 5 লাখ সুদ দিয়ে গেলাম। যেদিন 5 লাখ দিলেন ওদিন করে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো 20। কত ধারা? 20। হ্যাঁ, একটা অংশ দিলে তারপর সেটা হোক আসল, সেটা হোক কি সুদ, যাই দেন না কেন তারপর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো কত ধারা? 20। 21 ধারা এই জায়গা নাই, বাট 21 ধারাটা হলো যে যদি একাধিক ব্যক্তি নাই, টাকা দান দিয়েছিল 2 জন, সেই মিষ্টি, এত মিষ্টি, তাহলে দেখেন 21 ধারায় হলো 2 জনে টাকা দান দিয়েছিল। কয়জনে? 2 জন। 2 জনে যদি নেয় তাহলে একজন দিছে আর একজন দেয় নাই, তাহলে একজনের বিরুদ্ধে শুরু হবে আর একজনের বিরুদ্ধে শুরু
হবে না। কিন্তু একজন যদি ফেরত দিয়ে যায় যে ভাই সলিমুল্লাহ আশরাফুল টাকা ধার নিয়েছিল ইজারুল সাহেবের কাছ থেকে, এখন সলিমুল্লাহ দিয়ে যাওয়ার সময় বললো যে ভাই এই যে সুদের টাকা দিয়ে গেলাম আমাদের দুইজনের পক্ষ থেকে, তাহলে দুইজনের ক্ষেত্রেই শুরু হবে। আর যদি একজন দেয় আর একজনের ভিতরে সবাই শুরু হবে। তাহলে ওই যে দিছে তার ক্ষেত্রে শুরু হবে, যে দেয় না তার ক্ষেত্রে শুরু হবে না। তাহলে 19-এর বর্ধিতাংশ কত কত? 20 আর 21, 20 আর 21। এবং এখানে সেলফ প্র্যাকটিসের 4 নাম্বার প্রশ্নটা বিবিআই দেখেন, 19 এবং 20 নং ধারায় বর্ণিত যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে নিম্নের কাকে অন্তর্ভুক্ত করা হবে? আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার, অনুরূপ অভিভাবক, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃতি স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, উপরের কি বলেন? সবগুলা। বুঝেছেন? তাহলে 19-20-এর আপডেটেড ফর্ম কোনটা? আপডেটেড সেকশন কোনটা? 20 আর 21। চলে আসি আমরা 22 ধারায়। কোন মামলায় নতুন করে বাদী বা বিবাদী যুক্ত বা প্রতিস্থাপন। যুক্ত তো বুঝেন, যে আছে তো আছেই, বিমল সাহেব তো আছেই, সাথে অমলও ঢুকছে, এটা হলো যুক্ত। আর প্রতিস্থাপন হলো বিমল বাদ অমল ঢুকছে, এটা হলো সাবস্টিটিউশন। তো বাদী বা বিবাদী আমরা দেওয়ানি কার্যবিধিতে চলে যাই, একটু মনে করাই দিই যে নতুন করে কে পক্ষভুক্ত হলে আর্জি সংশোধন করা লাগে, মনে আছে? বিবাদী। নতুন করে কে পক্ষভুক্ত হলে আর্জি সংশোধন করা লাগে? তাহলে এখানে বলছে দেখেন, তামাদি আইনের 22 ধারায় নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করার প্রভাব আলোচনা করেছে। 22 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মোকদ্দমা দায়ের করার পর কোন নতুন বাদী বা বিবাদী প্রতিস্থাপন বা সংযুক্ত করা হয়, সেই ব্যক্তির ক্ষেত্রে পক্ষভুক্তির তারিখ থেকে মামলাটি দায়ের করা হয়েছে বলে কি হবে? গণনা, যেদিন তারে পক্ষভুক্ত করছে। তামাদি আইনে বলছে যেদিন থেকে পক্ষভুক্ত করছে, দেওয়ানিতে বলছে যেদিন থেকে সমন পাইছে। তামাদিতে শুরু হবে কখন? যেদিন থেকে পক্ষভুক্ত করছে। আর দেওয়ানিতে বলছে কবে? যেদিন থেকে সমন পাইছে। ঠিক আছে, খেয়াল করে সেম প্রশ্ন, দেওয়ানি হইলে যেদিন থেকে সমন পাইছে, আর তামাদি হইলে যেদিন থেকে পক্ষভুক্ত হয়েছে। তো এটার ব্যতিক্রম দেখেন, সত্যার্পণ বা কোনো, আচ্ছা ব্যতিক্রম দেওয়ার দরকার নাই, এতটুকু মনে থাকলেই হবে ইনশাল্লাহ। সেলফ প্র্যাকটিসের 1, সেলফ প্র্যাকটিসের 5, ক ও খ কর্তৃক দায়েরকৃত চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলায় পরবর্তীতে গ কে পক্ষভুক্ত করা হলে গ এর বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? গ কে যখন পক্ষভুক্ত করা হয়েছে তারপর থেকে। 13 নম্বর প্রশ্ন, সরি 13 নম্বর ধারা, 23 অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা। এটা ইম্পর্টেন্ট, কন্টিনিউইং ব্রেসেস অফ কন্ট্রাক্ট, অবিরাম চুক্তিভঙ্গ। আপনারে ওই বিষয়টা এরকম, আপনারা 1 মাসের ভাড়া দেয় না, 2 মাসের ভাড়া দেয় না, 3 মাসের ভাড়া দেয় না, 4 মাসের ভাড়া দেয় না, বা 1 বছরের দেয় না, 2 বছরের দেয় না। এখন আমরা তো জানি অর্থ আদায়ের মামলা তামাদি মেয়াদ কত? 3 বছর। তাহলে ভাড়া তো 5 বছরের বাকি। এখন তাহলে কি প্রথম বছরের ভাড়ার তামাদি মেয়াদ কি শেষ? না ভাই, অবিরাম চুক্তিভঙ্গ যতবার ভঙ্গ করবে তখন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু, লাস্ট ডেট থেকে। বুঝছেন? এটাই হলো কি অবিরাম চুক্তিভঙ্গ। আপনি একজনের কাছে টাকা পান, বারবার দিনেশের মতো কথা দেয়, স্যার আজ দেবো, কাল দেবো, পরশু দিব, যতবার কথা দেবে ততদিন তামাদি মেয়াদ গণনা শুরু। কত ধারা? 23। এখন যদি বলেন স্যার তাহলে 19 আর 23-এর মধ্যে পার্থক্য কি? 19-এ ওই যে লিখিত আর স্বাক্ষরিত, আর এই জায়গা লিখিত স্বাক্ষরিত হতেও পারে নাও পারে। বুঝছেন? আর 19-এ কিন্তু অ্যাকচুয়ালি প্রাপ্তি স্বীকার, আর 23 হলো অবিরাম চুক্তিভঙ্গ, মানে বারবার সে চুক্তিভঙ্গ করতেছে। এটাই 24 ধারা, বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মামলা। 24 ধারা হলো যে কোনো কাজে যখন আপনার ক্ষতি শুরু হবে তখন থেকে মামলা করার কারণ উদ্ভব হবে। এখানে ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কখন শুরু হবে সেটা বলছে, বলে নাই যে ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত, সেটা তো তফসিলে যে পাবো। বলছে যে একজন বইয়ের 2টা উদাহরণ আছে, একটা উদাহরণ আছে একজন উপরিভাগের মালিক আর একজন নিচের ভাগের মালিক। নিচের ভাগের মালিক কয়লা উত্তোলন করতেছে, এখন যখন কয়লা উত্তোলন করলে একসময় যখন নিচে আলগা হয়ে যাবে উপর ভাগ তো ধসে পড়বে। এখন যখন কয়লা উত্তোলন করছে 21 সালে, ধসে পড়তেছে 30 সালে শুরু হয়েছে,
তাহলে যখন থেকে কয়লা উত্তোলন করছে তখন থেকে মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হয় নাই, কখন হবে? যখন ধসে পড়া শুরু হয়েছে তখন। এখন ধসে পড়া হালকা শুরু হয়েছে 30 সালে, পুরোপুরি ধসে পড়ছে 2035-এ। তাহলে মামলা কি 35 থেকে শুরু হবে তামাদি মেয়াদ গণনা নাকি 30 থেকে? 30 থেকে। যখন ধসে পড়া শুরু হয়েছে তখন থেকে। কত ধারা? 24 ধারা। জি, চলে আসেন 25 ধারা। তামাদি মেয়াদ গণনা করতে হবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে। গ্রেগরিয়ান, ওখানে আরবি তারিখ থাকুক বাংলা থাকুক যাই হোক না কেন, দণ্ডবিধি হলে ব্রিটিশ ক্যালেন্ডার, তামাদি হলে কি গ্রেগরিয়ান ক্যালেন্ডার। যে লাও সেই কদু, জিনিস এক। বা তামাদিতে বলছে গ্রেগরিয়ান আর দণ্ডবিধিতে বলছে ব্রিটিশ ক্যালেন্ডার। বুঝছেন? বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্টের কোন ধারায় দলিলে বর্ণিত সময়ের হিসাবের বিধান আছে? কোন ধারায়? 25 ধারায়। আমরা চলে আসি সুখাধিকারে। তামাদি আইনের আপনারা কি উপকৃত হচ্ছেন? বুঝতে পারছেন? সুখাধিকার তামাদি আইনের দুইটা ধারা আছে সাবস্টেন্টিভ নেচারের, 26 আর 28। 26 আর 28। 26 ধারায় বলছে যদি কোনো লোক দীর্ঘদিন যাবত কোন সম্পত্তির উপর দিয়ে হাঁটে, পানি পান করে, আলো বাতাস ভোগ করে, বেসরকারি সম্পত্তি হইলে 20 বছর, সরকারি সম্পত্তি হইলে 60 বছর, এটা বাধাহীন ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে হইতে হবে। কিভাবে? বাধাহীন হবে। যদি বাধা দেয় তাহলে সেদিন থেকে আবার তামাদি মেয়াদ গণনা শুরু। যদি অনুমতি নেন সেদিন থেকে আবার তামাদি মেয়াদ গণনা কি শুরু। তাহলে একটানা হাঁটতে হবে কতদিন? 20 বছর। সরকারি জমি হইলে 60 বছর। তাহলে ওই জমির মালিক হবেন না, ওই অধিকারটা আমার কি হবে? সুখাধিকার। পরবর্তীতে যদি কেউ আমার হাঁটতে বাধা দেয় তাহলে আমি 2 বছরের মধ্যে মামলা করতে পারবো। তাহলে সুখাধিকার অর্জিত হইতে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে লাগে 20 বছর, সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর। বাট বাধা দেওয়ার পর মামলা করতে হবে কয় বছরের মধ্যে? 2 বছর। বুঝেছেন? পরীক্ষায় এরকম থাকে যে 20 বছর বলতে কোন 20 বছর বোঝায়? মামলা করার পূর্ববর্তী 20 বছর। মামলা করার পূর্ববর্তী 20 বছর। বুঝেছেন? এখন যদি এরকম হয় যে ভাই 20 বছর আপনি হাঁটছেন কিন্তু 10 বছর আগে তার কাছে একবার অনুমতি নিছেন, ও ভাই তোমার জায়গার উপর দিয়ে তো হাঁটতেছি, এতদিন না বলে হাঁটছি, আজকে বলে হাঁটতেছি। যেদিন থেকে অনুমতি নিলেন সেদিন থেকে নতুন করে শুরু হয়েছে, আগের মেয়াদ কি বাদ। বুঝছেন? এখন সুখাধিকারের কাহিনী এতটুকুই। সুখাধিকার অর্জিত সময় লাগে, অর্জিত হতে সময় লাগে 20 বছর অথবা 60 বছর। আর 2 বছরের মধ্যে মামলা করলে না করলে সুখাধিকার কি নষ্ট। বাট এখানে একটা বিষয় আছে, যদি আপনি বাধা মেনে নেন 1 বছর, কি বলেন? বাধা মেনে নেন 1 বছর, তাহলেও সুখাধিকার কি শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি হাঁটতেছি কিন্তু আপনারে বলছে আপনি 1 বছর হাঁটেনি নাই, সুখাধিকার শেষ। বুঝছেন? সুখাধিকারে মামলা করার তামাদি মেয়াদ 2 বছর, কিন্তু যদি আপনি বাধাটা মেনে নেন কয় বছর? 1 বছর, তাহলে আপনার সুখাধিকার শেষ। আর একটা বিষয় আছে, সুখাধিকার ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। ঘোষণা যেরকম ইতিবাচক নেতিবাচক হতে পারে, সুখাধিকার ইতিবাচক হতে নেতিবাচক হতে পারে। আমাদের বাসায় যে দেখেন, আচ্ছা একটা ফোন আসছে, একটু কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। দেখবেন যে এই যে আপনারা যে কোচিং এ আছে, এই বাম পাশে এই জায়গাতে হাঁটার জায়গা আছে, এবং হাঁটার জায়গা শুধু না, 4 ফুট বা 5 ফুটও মানে রিক্সা ভালোভাবে যায়। এই যে একটা, আবার এখান থেকে আপনাদের দৃশ্যমান হবে ওই যে একটা। মানুষ শহরে 1 হাত জায়গা দেয় না, আর আমরা কিন্তু 2 পাশ দিয়ে হাঁটার জায়গা দিছি, এবং 2 পাশ দিয়ে হাঁটার জায়গা আপনার প্রায় 10 ফুটের সমান বা তার বেশি। বুঝতে পারছেন? তা এখন আমরা ওনাদের হাঁটতে দিয়েছি, ওনারা তো 20-25 বছর বা 30 বছর যাবত হাঁটতেছে। এই মুহূর্তে যদি বাধা দেই যে হাঁটা যাবে না, তাহলে ওনাদের কি হয়ে গেছে? সুখাধিকার হয়ে গেছে। বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে আমার উঠানের উপর দিয়ে কেউ হাঁটে না, 20 বছর যাবত কেউ হাঁটে না, হঠাৎ করে একজন হাঁটা শুরু করছে, তখন তার বিরুদ্ধে আমি মামলা করব নেগেটিভ সুখাধিকারের, যে এই জায়গাতে কেউ হাঁটে না, আমার কি সুখাধিকার অর্জিত হয়েছে? নেতিবাচক সুখাধিকার। এই হলো সুখাধিকার 26 ধারা। আর 27 ধারা তো এই আইন পাটে নাই। 27 ধারা হলো সুখাধিকার গণনার ক্ষেত্রে কি কি সময় বাদ দিতে হবে, বাদ দেওয়ার
তা বাদ দিতে হবে বলে কি কি? জীবন সত্ত্বে যতদিন ওই সম্পত্তির মালিক ছিল সেটা, আর একটা কোনটা বলেন? জীবন সত্ত্বে যতদিন মালিক ছিল সেটা, আর ইজারার মেয়াদ যদি কত হয়? 3 বছর বা তার বেশি। 3 বছরের বেশি হইতে হবে, সরি 3 বছর বা তার বেশি না, 3 বছরের বেশি। তাহলে জীবন সত্ত্বে মালিক বাদ দিবে বা 3 বছরের বেশি। এটা কি মনে আছে নাকি ব্যাখ্যা করব? ব্যাখ্যা করতে হবে। আপনারা কেউ ব্যাখ্যা করতে পারবেন? ধরেন একজন ব্যক্তি, তিনি বেঁচে থাকা অবস্থায় তার প্রতিবেশী রাস্তা দিয়ে হাঁটে, 10 বছর হাঁটছে। 10 বছর পর ওই লোকটা মারা গেছে, হিন্দু ভদ্রলোক। ওনার ছোট একটা ভাই আছে আর ওনার ওয়াইফ আছে, বিধবা ওয়াইফ। তো 10 বছর পর ওই সম্পত্তির মালিক হয়েছে ওনার স্ত্রী। ওনার স্ত্রী 15 বছর বেঁচে ছিলেন। ওই লোকটা প্রতিবেশী ওই 15 বছর হাঁটছে। স্ত্রী মারা যাওয়ার পর ওই সম্পত্তির মালিক হয়েছে রিভার্সনার বলে, ভাবি উত্তরাধিকারী। তার যে ভাই আছে, ছোট ভাই আছে, সে ছোট ভাইকে বাধা দিতে হবে 3 বছরের মধ্যে। ছোট ভাইকে মালিক হওয়ার বাধা দিতে হবে কয় বছরের মধ্যে? 3 বছর। 3 বছরের মধ্যে সে বাধা দিছে। ধরেন ছোট ভাই আর 1 বছর পর বাধা দিছে যে ভাই আপনি আর এই জমির উপর দিয়ে হাঁটতে পারবেন না। তাহলে ওই লোক হাঁটছে কতদিন? 10, 15, 1। মূল মালিক বেঁচে থাকা অবস্থায় 10 বছর, বিধবা কত? 15, আর এমনি 1, মোট কত? 26 বছর। এখন প্রতিবেশী গিয়ে মামলা করে দিছে যে আমি 26 বছর হাঁটি, আমার সুখাধিকার অর্জিত হয়েছে। এখন ওই যে ওই লোকের ছোট ভাই এসে বলবে যে রনার তামাদি আইনে 27 ধারা দেখতে মর্জি হয়, কি আছে ওখানে? যে জায়গা 27 বছর হাঁটছে, আমিও অস্বীকার করি না 26 বছর হাঁটছে, বাট এ জায়গা তো ওই সম্পত্তির মালিক বিধবা, জীবন সত্ত্বে ছিল 15 বছর। তো জীবন সত্ত্বে যতদিন ছিল এই সময়টা গণনা হতে কি যাবে? বাদ যাবে। তাহলে সে অ্যাকচুয়ালি হাঁটছে কত? 11 বছর। বুঝেছেন? আর এটা একটা, আর যদি আমি আপনাদের এমনি উদাহরণ দেই, যে ধরেন ইজারুল সাহেব ওনার জমি লিজ দিছে, উনি ওনার জমির উপর দিয়ে 1 লোক হাঁটে 10 বছর, এখন উনি 15 বছরের জন্য লিজ দিছে। 15 বছর পর আবার ওই জমি ওনার কাছে ফেরত আসছে। এখন ওই লোক পরে ইজারুল সাহেব ওই লোককে বলছে ভাই আপনি তো 15-25 বছর হাঁটছেন, আর আপনি এই জায়গায় দিয়ে হাঁটেন না, এখন আমি এই জায়গায় বেড়া টেরা দিয়ে দিব। ওই জায়গায় সুখাধিকারের মামলা করছে। তাই ইজারুল সাহেব বলবে যে রডার উনি 25 বছর হাঁটছে, বাট এই সময় ইজারাই ছিল 15 বছর, এই সময় বাদ। তাহলে হাঁটছে কয় বছর? 10 বছর। তাহলে ইজারার মেয়াদ হইতে হবে কয় বছরের বেশি? 3 বছরের বেশি। আর জীবন সত্ত্বে যিনি মালিক তিনি একদিন হলে ওই একদিনই বাদ। বুঝছেন? আর এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো পরবর্তীতে যে মালিক হইছে তার বাধা দিতে হবে 3 বছরের মধ্যে। অনেকে বুঝেন না, পরীক্ষা আমাদের প্রশ্ন আসছে রিভার্সনার কি? রিভার্সনার হলো ভাবি উত্তরাধিকারী, মানে ভাবি মারা গেলে যে থাকবে সে না। ভাবি মানে হলো হবু। একজন লোকের 3 জন সন্তান, সে যদি মারা যায় তাই হবু উত্তরাধিকারী কারা? ওই লোকের সন্তান না। বুঝেছেন? তাহলে সুখাধিকারের ক্ষেত্রে কি কি সময় বাদ যাবে? কত ধারায় আছে? 27 ধারায়। জীবন সত্ত্বে যতদিন ছিল সেইটা, আর ইজারার মেয়াদ 3 বছরের বেশি। আর পরে যে মালিক হবে তারা বাধা দিতে হবে কয় বছর মধ্যে? ধন্যবাদ। জবরদখল 28 ধারা। ভাই 28 ধারার মূল কথা হলো যে আপনি একটা সম্পত্তির দখলে ছিলেন, কিন্তু ওই সম্পত্তিটা আপনাকে জোর করে বেদখল করছে, এবং আপনার যে তামাদি মেয়াদ আছে এই সময়ের মধ্যে 12 বছরের মধ্যে আপনি মামলা করেন নাই, তাহলে ওই সম্পত্তি আপনার হাত ছাড়া হয়ে গেছে, যে দখলে ছিল সে হইছে মালিক। তাহলে এখানে এই 26 ধারারে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, মানে সত্ত্ব অর্জনকারী প্রেসক্রিপশন। আর 28 ধারারে বলে এক্সটিংটিভ প্রেসক্রিপশন, সত্ত্ব বিলোপকারী প্রেসক্রিপশন। বুঝছেন? যদি বলে সত্ত্ব অর্জনকারী কত? 26, সত্ত্ব বিলোপকারী 28। আর এই জায়গায় আপনি যদি অনুমতি নিয়ে থাকেন জীবনও 28 ধারার সুবিধা পাবেন না। জ্ঞাতসারে হইতে হবে, সে জানে এবং জোরপূর্বক থাকি, তুই পারলে কিছু কর, এবং এর মধ্যে সে কোনো মামলা করেনি। তামাদি আইনের অপ্রযোজ্যতা আসেন। তামাদি আইনের বিধানাবলী বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা এটা বলছে কত ধারায়? 29 ধারায়। বলছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য, 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18 প্রযোজ্য, 22 প্রযোজ্য। তাহলে কত কত প্রযোজ্য? 3, 4, 4, 9 থেকে 18, 22। যদি এগুলা প্রযোজ্য 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, 22, অন্যান্য ধারা সমূহ প্রযোজ্য হবে না।
আর এটা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। কিসের ক্ষেত্রে? বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে। আর যে সকল এলাকায়, যে সংক্ষেপে মনে রাখুন, দেখেন সংক্ষেপে মনে রাখুন, এখানে চলে আসেন, তামাদি আইন চুক্তি আইনের আন্ডারলাইন করেন, 25 ধারাকে প্রভাবিত করবে না। কয় ধারা? যদি বলেন চুক্তি আইনের 25 ধারায় কি আছে, দরকার নাই, জাস্ট মনে রাখেন চুক্তি আইনের 25 ধারাকে প্রভাবিত করবে না। তারপরে বিবাহ বিচ্ছেদ মামলায় প্রভাব বিস্তার কি করবে না, নাকি? আর হলো যে সকল এলাকায় 1882 সালের সুখাধিকার আইন প্রযোজ্য, যে সকল এলাকায় 1882 সালের কি সুখাধিকার আইন প্রযোজ্য, সেই সকল এলাকায়ও কি হবে না, প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন? তাহলে 29 ধারায় কি কি বলছে দেখেন। 29 ধারায় বললো বিশেষ আইনের ক্ষেত্রে 9 ধারা, সরি 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, 22। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না, বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, আর সুখাধিকার 1882 যে জায়গায় প্রযোজ্য সে জায়গাও প্রযোজ্য। এ হলো আপনার 29 ধারা। এই ছিল আমাদের তামাদি আইনের ধারা। ধারা থেকে আপনি 3-4টা, মিনিমাম 4টা প্রশ্ন পাবেন, বা ভাগ্য ভালো থাকলে 5টাও পেতে পারেন, আর বাকিটা পাবেন অনুচ্ছেদ থেকে। তো আমরা অনুচ্ছেদে চলে আসি, দাঁড়ান। তামাদি আইনের মোট তফসিল আছে 3টা, এর মধ্যে বর্তমানে বলবৎ আছে 1টা, এবং এই তফসিল 1 নাম্বার তফসিলে ভাগ করছে 3 ভাগে। প্রথম ভাগে দেখেন এখানে বলছে মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149। দ্বিতীয় বিভাগে আছে আপিল দায়েরের তামাদি মেয়াদ 150 থেকে 157। তৃতীয় বিভাগে আছে দরখাস্ত 158 থেকে 183। এর মধ্যে তামাদি আইনের সর্বোচ্চ যে মেয়াদ এটা হলো 60 বছর। 60 বছর, এটা ওই বন্ধকের মামলা বা সরকার যদি মামলা করে 60 বছর, আর সর্বনিম্ন 7 দিন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল। আর আমরা চলে আসি সরাসরি এখানে, দেখেন যেটা মনে রাখবেন 2 অনুচ্ছেদে বলছে দেশের প্রচলিত কোনো আইন অনুসারে কথিত কোনো কাজ করা বা করা থেকে বিরত থাকার জন্য ক্ষতিপূরণের মামলা। প্রচলিত আইন অনুসারে ধরেন পুলিশ আপনারে গ্রেফতার করছে, কিন্তু গ্রেফতার করার কথা আশরাফুল দে করে ফেলছে আরেকজন, তাহলে পুলিশের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করবে কত ধারায়? মানে ক্ষতিপূরণের মামলা করবে তামাদি মেয়াদ কতদিন? 90 দিন। বুঝেছেন? আর সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় দখল পুনরুদ্ধার, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার মামলার তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। 9 অনুচ্ছেদে 3 অনুচ্ছেদে, সরি 9 ধারার মামলা 3 অনুচ্ছেদে 6 মাস। জি। অগ্রক্রয়ের মামলা 1 বছর। কত বছর? 1 বছর। অগ্রক্রয়ের মামলা 10 অনুচ্ছেদে কত বছর? 1 বছর। চলে আসেন 16 অনুচ্ছেদে বকেয়া রাজস্ব বা একইভাবে আদায়যোগ্য অন্য কোনো পাওনার জন্য রাজস্ব বিভাগ কর্তৃক দাবিকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা। বকেয়া রাজস্ব বা একইভাবে আদায়যোগ্য অন্য কোনো পাওনার জন্য রাজস্ব বিভাগ কর্তৃক দাবিকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা, তামাদি মেয়াদ কত? 1 বছর। মানে রাজস্ব বিভাগ মামলা করতেছে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। কত বছর? 1 বছর। 19 অনুচ্ছেদ 19। এখানে আপনার অনুচ্ছেদটা হচ্ছে মনে রাখা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। প্রথম যেটা মনে রাখতে হবে, কি মামলা কতদিন, কি মামলা কতদিন। অনুচ্ছেদ হয়তো একটা দুইটা পেলেও পেতে পারেন, আর অনুচ্ছেদ খুব আনকমন আসবে না, যা আসবে ইনশাল্লাহ পারা যাবে। জি। তাহলে 19 অনুচ্ছেদটা দেখেন, মিথ্যা বা অন্যায় কারাদণ্ড, ফলস ইমপ্রিজনমেন্ট ভোগের জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা। ওই যে মানে একজনের সাজা কাটছে আর একজন, এটা হলো মিথ্যা বা অন্যায় কারাদণ্ড, ক্ষতিপূরণের মামলা, তামাদি মেয়াদ কত? 1 বছর। কারাদণ্ড সমাপ্ত হওয়ার পর 19 যায়, যা পড়াই ওগুলা দেখেন আর দেখেন না। 23 দেখেন, 23 বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দের জন্য ক্ষতিপূরণ 1 বছর। ওই যে এটা হলো ওই যে দণ্ডবিধি 211 মামলা যার বিরুদ্ধে করি, 211 যে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, তখন আমি যখন খালাস পাবো, খালাস পাবার 1 বছরের মধ্যে তার বিরুদ্ধে আমি ক্ষতিপূরণের মামলা করতে পারবো। 1 বছর। তাইলে আপনি ওই অন্যায় কারাদণ্ডও 1 বছর, বিদ্বেষমূলক ভাবে ফৌজদারিতে সোপর্দ এটাও কত? 1 বছর। মানহানি হইলেই 1 বছর। 24-এ আছে লিখিত কুৎসা,
24-এ আছে কি লিখিত কুচ্ছা 1 বছর, আর 25-এ আছে মৌখিক কুচ্ছা, এটাও কত 1 বছর। তো কুচ্ছা লিখিত বলেন আর মৌখিক বলেন, তামাদি মেয়াদ কত 1 বছর। লিখিত কুচ্ছারে বলে লাইবেল, মৌখিক কুচ্ছারে বলে স্ল্যান্ডার। 39 স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ, ট্রেসপাস। যদি স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে কেউ, তামাদি মেয়াদ কতদিন 3 বছর। বলেন তো স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের মামলা কোন জায়গায় হবে, কোন এলাকায়? নাকি বিবাদী যে জায়গা বাস করে সে জায়গা কোনটা? 16 ধারায় তামাদি আইনের দেওয়ানি কার্যবিধি 16 ধারায় বলছে স্থাবর সম্পত্তি যেখানে মামলাও সেখানে। তাহলে স্থাবর সম্পত্তিতে ট্রেসপাসের মামলার তামাদি মেয়াদ 3 বছর। 40 অনুচ্ছেদটা দেখেন, গ্রন্থসূত্র বা কপিরাইট বা কোনো বিশেষ সুবিধা লঙ্ঘনের ক্ষতিপূরণের মামলা কতদিন? 3 বছর। তাহলে ট্রেসপাসও 3 বছর, কপিরাইটের মামলাও কত 3 বছর। 44টা বিবিআই, 44 থেকে একবার প্রশ্নই আসছে জুডিশিয়ারিতে 5 মার্কের। নাবালকের অভিভাবক কর্তৃক কোনো সম্পত্তি হস্তান্তর করা হলে তা বাতিল করার জন্য নাবালক যে সাবালক হয়েছে তা কর্তৃক মামলা দায়েরের তামাদি মেয়াদ 3 বছর। নাবালকের অভিভাবক যদি কোনো সম্পত্তি হস্তান্তর করছে, এখন নাবালক বড় হওয়ার পরে যদি সেটা ক্যান্সেল করতে চায় তাহলে মামলা করতে হবে সাবালক হওয়ার কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। কত অনুচ্ছেদ? 44। 48 49 আমরা জানি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 10 আর 11 ধারা মামলার তামাদি মেয়াদ বলছে 48 আর 49-এ কত বছর? 3 বছর। চলে আসেন 57, অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কর্য বা ধার দেওয়া অর্থ আদায়ের জন্য মামলা। তাহলে ধার দেওয়া যে অর্থ, আপনি যদি কাউকে টাকা ধার দেন মামলা করবেন কয় বছরের মধ্যে? 3 বছর। মজার বিষয় হলো এই জায়গার ডান সাইডে দেখেন, যখন ঋণ দেওয়া হয় আমরা তো জানি যে যখন অস্বীকার করবে তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে, কিন্তু এই জায়গা কি বলছে? ধার দিলে যখন ঋণ দেওয়া হয়। একটু বোঝার বিষয় আছে। আমি একজনের ধার দিছি, যদি সে বলে যায় যে ভাই আমি আগামী এত তারিখের মধ্যে টাকা দেব, তাহলে অত তারিখের পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর যদি সে কিছু না বলে বাট আপনার কাছ থেকে টাকা নিছে, তাহলে যখন দিছেন তখন থেকেই তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। তাহলে যে বন্ধু বান্ধবরে টাকা ধার দিছেন এবং তারা কবে দেবে কিছু বলে নাই এবং 3 বছরের বেশি হয়ে গেছে, এটা কিন্তু সে সাধারণ তামাদি আইনের 3 ধারার সুবিধা পাবে। ওটা হ্যাঁ, ওটা আর পাওয়া যাবে না, ওই সুইচ অফ করে দিন। বসেন একটু, সমস্যা নাই, একটু বসেন। দেখেন তাহলে অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কর্য কত বছর? 3 বছর। এবং এই প্রশ্ন যদি আসে অনেকেই ভুল করবে, অনেকে তাকাবে যে তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন অস্বীকার করে তখন নাকি যখন ঋণ নেওয়া হয়? যখন ঋণ নেওয়া হয় তখন। এক জায়গায় উত্তর, কাহিনী শেষ। অ্যাকচুয়ালি কিন্তু যখন ঋণ নেওয়া হয় তখন। এবং এখানে অর্থ আদায়ের মামলা ওই যে 51-র উপর একটা কথা আছে দেখেন, 51 থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত 97 এবং 111 অনুচ্ছেদে বিভিন্ন ধরনের অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। অর্থ আদায়ের জন্য মামলা দায়েরের জন্য তামাদি মেয়াদ 3 বছর। কতদিন? 3 বছর। শুধু 16 অনুচ্ছেদে আছে 1 বছর আর 132 অনুচ্ছেদে আছে 12 বছর। 16 অনুচ্ছেদে কি আছে ভাই? 16 অনুচ্ছেদে আছে যে রাজস্ব বিভাগ মামলা করছে সরকারের বিরুদ্ধে, এটা হলো কত? 16। এতক্ষণ কি ওটা খোলা ছিল না মাত্র খুললেন? আচ্ছা, তাহলে 16 অনুচ্ছেদে কত? 1 বছর। আর 132-এ আছে কত? 12 বছর। এগুলা ছাড়া অর্থ আদায়ের যত মামলা আছে সব কত? 3 বছর। আমরা 132-এ কি আছে একটু দেখে আসি। যে প্রাপ্য টাকার জন্য স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে তা আদায়ের জন্য মামলা। এটা বন্ধক না। আপনি একজনে বলছে যে ভাই আমার এই স্থাবর সম্পত্তি, তুমি এই জায়গা তোমার মালিক আছি, আমারে তুমি এই কয় টাকা ধার দাও, তাহলে এই ক্ষেত্রে এই টাকা আদায়ের জন্য মামলা করতে হবে কত বছর? 12 বছর।
তাহলে স্থাবর সম্পত্তি দায়বদ্ধ রাখার মাধ্যমে যে টাকা আদায় মানে ধার দেয় সেটা আদায়ের মামলার তামাদি মেয়াদ আর 12 বছরের ভিতর কারেন্ট আসে কিনা। দুটো একটা হলো রাজস্ব আর হলো স্থাবর সম্পত্তি 1 বছর বারো আর বাকি যা আছে সবই 3 বছর। দিছে? আচ্ছা একটু দাঁড়ান, আমাদের বৃষ্টি হচ্ছে তো 1 মিনিট অপেক্ষা করেন, ইলেকট্রিসিটি চলে গেছে। তো অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর, শুধুমাত্র 16তে 1 বছর, যে ক্ষেত্রে রাজস্ব বিভাগ মামলা করছে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। আর 132-এ যে ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দায়বদ্ধ থাকে, স্থাবর সম্পত্তি দায়বদ্ধ রেখে টাকা দেন, সেই টাকা আদায়ের মামলা 132-এ 12 বছর। এই 16 আর 132 ব্যতীত আর যে কোনো অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। ঠিক আছে, তো 57 ওখানে চলে আসেন। 57 সর্বশেষ আমরা এখানে 57 পড়েছিলাম। 57-র পরে আপনি এখানে চলে আসেন 84-তে। 84-তে বলতে 84 থেকে প্রশ্ন এসেছে যে কোনো আইনজীবী তার কাজ বাবদ কোনো মামলা বা নির্দিষ্ট কোনো খরচ বাবদ খরচের জন্য যে ক্ষেত্রে উক্ত খরচ পরিশোধের কোনো সময় নির্দিষ্ট করে কোনো চুক্তি হয়নি, তাহলে সেই ক্ষেত্রে আইনজীবী মামলা করবে অর্থ আদায়ের জন্য 3 বছরের মধ্যে। কত বছর? 3 বছর। তো এরপরে আমরা চলে আসি আমাদের পরিচিত কতগুলা অনুচ্ছেদে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার 91 অনুচ্ছেদ গতকালই পড়েছি। দলিল রদ মানে দলিল বাতিল আর কি, দলিল বাতিলের মামলার তামাদি মেয়াদ 91 অনুচ্ছেদ অনুসারে 3 বছর। অপরদিকে দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণার জন্য এর ভিতরে 92-তে বলছে রেজিস্ট্রিকৃত জাল দলিল, আর 93-তে বলছে অন্যান্য। তো যাই হোক না কেন, অবৈধ এবং জাল মর্মে ঘোষণামূলক মামলার তামাদি মেয়াদ কতদিন? 3 বছর। এরপরে আমরা যদি 95-96 দেখি, 95 এবং 96 অনুচ্ছেদে দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ, দলিল সংশোধনের মামলার তামাদি মেয়াদ 3 বছর। প্রতারণার কারণে হইলে 95 আর ভুলের কারণে হইলে 96, 3 বছর। এটা মনে রাখলে হবে। এরপরে চলে আসি দেনমোহর 103, 104। আপনি দেনমোহরটা এভাবে মনে রাখেন, অবিলম্বে হোক আর বিলম্বিত হোক, যাই হোক না কেন দেনমোহর হইলেই 3 বছর, দেনমোহর হইলেই 3 বছর। আল্লাহ আমাদের রক্ষা করুক, যে হারে বজ্রপাত হচ্ছে রক্ষা করুক আল্লাহ। তো তাহলে অনুচ্ছেদ 103-এ 3 বছর, 104-এ 3 বছর। দেনমোহর হইলেই কত বছর? 3 বছর। 109-এ আসেন। 109-এ বলছে যে মিন প্রফিট আদায়ের মামলা, বাদী স্থাবর সম্পত্তি হতে প্রাপ্ত যে মুনাফা বিবাদী অন্যায়ভাবে গ্রহণ করেছে এটা হলো মিন প্রফিট। মিন প্রফিট আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর, 3 বছর। এরপরে চলে আসেন 113। 113-তে আমরা জানি চুক্তি বলবৎ, চুক্তি বলবতের মামলার তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। যদি অস্বীকার করে তখন থেকে 1 বছর, আর যদি অস্বীকার না করে যদি যে মেয়াদ থাকে মেয়াদ থেকে 1 বছর। 114-তে চুক্তি রদ বা রেসিশন অফ কন্ট্রাক্টের তামাদি মেয়াদ কত বছর? 1 বছর। এরপরে চলে আসেন যেটা বিবিআই, আর সেটা হলো 120। আর এর মধ্যে 18-19, 18-19-এ বলছে পোষ্য বা দত্তক গ্রহণ, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। 118-তে বলছে অবৈধ, 119-এ বলছে বৈধ। তো বৈধ অবৈধ যাই হোক না কেন, দত্তকের কথা আসলেই, ঘোষণা আসলেই 6 বছর। 120টা বিবিআই, যে তামাদি মেয়াদ সম্পর্কে যে তফসিলে কোনো বিধান নাই। সাধারণত যে সকল মামলার তামাদি মেয়াদ তামাদি আইনে নাই সেই সকল অনুচ্ছেদ নির্ধারিত হবে, সময় নির্ধারিত হবে 120 অনুচ্ছেদ অনুসারে। কিভাবে? শুধু ঘোষণামূলক মামলা, তারপরে আপনার স্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এই সব মামলার তামাদি মেয়াদ নির্ধারিত হবে 120 অনুচ্ছেদ অনুসারে। কতদিন? 6 বছর। তবে ঘোষণামূলক মামলাটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 বছর, শুধু একটা ক্ষেত্রে 3 বছর, সেটা যদি দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণা। 92, 93 দলিল বাতিল মানে দলিল অবৈধ এবং জাল মর্মে ঘোষণা, বুঝেছেন? 124-এ আছেন বংশগত পদ দখলের জন্য ঘোষণা, বংশগত
পদ দখলের জন্য ঘোষণা 124-এ কত বছর? 12 বছর। বংশগত পদ লাভ 12 বছর। 128, 29, 128, 29 বলছে হিন্দু মহিলা কর্তৃক খোরপোশ, হিন্দু মহিলা কর্তৃক খোরপোশ কত বছর? 12 বছর। আর মুসলিম মহিলার খোরপোশের মামলার তামাদি মেয়াদ নাই, তামাদি মেয়াদ নাই। তাহলে হিন্দু মহিলা হইলে কত বছর? 12 বছর। আচ্ছা, আমরা চলে আসি 135 অনুচ্ছেদে। 135 অনুচ্ছেদে বলেছে যে বন্ধকি সম্পত্তির দখল নেওয়ার জন্য বন্ধক গ্রহীতা কর্তৃক হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালতে দায়েরকৃত মামলা কত বছর? 12 বছর। মানে আপনি একটা ব্যাংক, আপনার কাছে একজন 5 কাঠা জমি বন্ধক রাখছে, লিখে 50 লাখ টাকা নিছে। এখন ওই ব্যাংক চাচ্ছে ওই সম্পত্তির দখলে যেতে, বন্ধকের টাকা না, কি বলে, ওই সম্পত্তির বন্ধকি সম্পত্তির দখলে যেতে। তাহলে মামলার তামাদি মেয়াদ কত? 12 বছর। তাহলে বন্ধকি সম্পত্তির নরমালি বন্ধকের মামলার ফরক্লোজার এন্ড রিডিমশন এই মামলার তামাদি মেয়াদ 60 বছর। কিন্তু যদি বন্ধকি সম্পত্তির দখল বলে সেক্ষেত্রে কত? 12 বছর। এই কথা বলেন কি হয়েছে? 12 বছর। দেখেন, এরপরে চলে আসেন 142, 12 ধারার যে মামলা, সরি 842-এর যে মামলা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 842-এর মামলার তামাদি মেয়াদ 142-এ কত বছর? 12 বছর। যদি বেদখল হওয়ার তারিখ থেকে কত বছর? 12 বছর। আর 144-এ বলছে যখন আপনি বেদখল হন নাই কিন্তু আপনার সত্ত্ব কি করছে? অস্বীকার করছে, তখন 144-এ 12 বছর। তাহলে 142-এ 12 বছর আর 144-এ মালিক হিসেবে যদি আপনি বেদখল হন তাহলে মালিকানা এবং দখল দুইটাই চাচ্ছেন 142। বেদখল হইছে, বেদখল হন নাই কিন্তু মালিকানা অস্বীকার করতেছে, সেই ক্ষেত্রে দখল এবং মালিকানা দুইটাই চান কত? 144। 842-এর সাথে 142-ও যায়, 144-ও যায়, 142-ও যায়, 144-ও যায়। 47-এ দেখেন ধারা অনুচ্ছেদ 147, ফরক্লোজ রেহেন উদ্ধারের অধিকার নাশ। রেহেন মানে হলো বন্ধক, রেহেন মানে কি? বন্ধক। তাহলে বন্ধক উদ্ধারের অধিকার নাশ, ব্যাংকের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে পারেন নাই, তাহলে ব্যাংক আপনাকে বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার নাশের মামলা করবে কত বছর? 60 বছর। দেখছেন? আবার 148-এ বলছে বন্ধকি সম্পত্তি খালাস করার, মানে আমি আমার সম্পত্তি বন্ধক রাখছিলাম, এখন টাকা দিচ্ছে কিন্তু আমার সম্পত্তি আমারে দিচ্ছে না, তাহলে এই ক্ষেত্রেও এটার বলে রিডিমশন, 60 বছর। তাহলে ফরক্লোজার বলেন আর রিডিমশন বলেন তামাদি মেয়াদ কত বছর? 60 ইয়ার্স। কত? 60 ইয়ার্স। তবে যদি বন্ধকি সম্পত্তির দখল বলেন তখন 135-এ 12 বছর। বন্ধকি সম্পত্তির দখল বললে 135-এ কত? 12 বছর। আর বন্ধকি উদ্ধারের নাশ বা বন্ধকি সম্পত্তি পুনরুদ্ধার, দ্যাট মিন্স ফরক্লোজার আর রিডিমশন, এই মামলার তামাদি মেয়াদ কত বছর? 60 বছর। আর সরকার কর্তৃক যে কোনো মামলার তামাদি মেয়াদ 60 বছর, এটা বলছে 149-এ। কত বলেন? 149-এ কত বছর? 60 বছর। তো মূল মামলার ক্ষেত্রে যতগুলো অনুচ্ছেদ আমরা পড়ছি এগুলাই মোটামুটি গুরুত্বপূর্ণ, এগুলা একটু বারবার দেখেন, নাইলে আমাদের অডিও শুনেন বা ভিডিও শুনেন, দেখেন। এখন আমরা চলে এসে আপিলে। আপিল থেকে একটা প্রশ্ন কমন পাবেন, সো আপিলটা ভালোভাবে পড়তে হবে। আপিল থেকে একটা ইনশাল্লাহ পাবেন অবশ্যই। আপিলের 150 থেকে 157 ভালোভাবে পড়তে হবে। তো এটা আমরা এই যে এখানে যেভাবে সিকোয়েন্স অনুযায়ী পড়ি, এই সিকোয়েন্স মেইনটেইন করবেন। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল, দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড দিলে আপিলের তামাদি মেয়াদ কতদিন? 7 দিন। 150 কত? 150। তারপরে চলে আসেন 157-তে আসেন। আচ্ছা 57 না, তারপরে আমি যা বলি 154-তে। দেখেন 154-তে বলছে 1898 সালের ফৌজদারি কার্যবিধি অনুসারে হাইকোর্ট ভিন্ন যে কোনো আদালতে আপিল। আপনি যদি হাইকোর্ট ছাড়া অন্য কোনো আদালতে আপিল করেন, সেটা হতে পারে দায়রা জজ, সেটা হতে পারে ম্যাজিস্ট্রেট কোর্ট, তাহলে তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। দেখছেন? আর 155-তে বলছে যে হাইকোর্টে আপিল। কোথায় আপিল? মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড এবং খালাস ছাড়া হাইকোর্টে যদি আপনি আপিল করেন তাহলে তামাদি মেয়াদ 60 দিন। 155। তাহলে আমি এখানে কি কি শিখলাম ভাই? দেখেন যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 150-এ 7 দিন, হাইকোর্ট ব্যতীত অন্য কোথাও আপিল 154-তে 30 দিন, হাইকোর্টে আপিল 155-তে কত? 60 দিন। এবার আসেন 157। 157-তে বলছে খালাস আদেশের বিরুদ্ধে আপিল।
আপনাদের মনে আছে কিনা, খালাস আদেশের বিরুদ্ধে আপিল, ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজের কাছে, দায়রা আদালত খালাস দিলে হাইকোর্টে। তো খালাসের আদেশের বিরুদ্ধে পিপি 157-তে আপিল করলে, পিপি আপিল করলে চলে তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। পিপি আপিল করলেই 6 মাস, বুঝছেন? তাহলে খালাস আদেশের বিরুদ্ধে পিপি যদি দায়রা জজের কাছে আপিল করে তাও 6 মাস, যদি হাইকোর্টে যায় তাও 6 মাস। বোঝা গেল ভাই? তাহলে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করলেই পিপি, এই আপিলটা কে করছে? পিপি। কতদিন? 6 মাস। তাহলে আমরা প্রথম ধাপে পড়লাম 150, 154, 155, 157। এবার আমরা পড়বো 152 আর 56। দেখেন, ধারা 152-তে বলেছে যে দেওয়ানি মামলায় আপিল এখতিয়ার জেলা জজের আছে না, জেলা জজের কাছে আপিল করলে তামাদি মেয়াদ 30 দিন, 152। আর 156-তে বলছে দেখেন, হাইকোর্টে আপিল করলে তামাদি মেয়াদ কতদিন? 90। তাহলে দেওয়ানি মামলায় যদি আপনি জেলা জজের কাছে আপিল করেন 152 অনুচ্ছেদ অনুসারে 30 দিন, যদি আপনি হাইকোর্টে যান তাহলে কতদিন? 90 দিন। ঠিক আছে। আর দুইটা অনুচ্ছেদ আমাদের বাকি আছে, 151টা ভিভিআই। দেখেন 151 ধারা, অনুচ্ছেদ 151-তে বলছে হাইকোর্ট কর্তৃক গোলদেন মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগকালে ডিক্রি বা আদেশ দিলে, হাইকোর্ট যদি মূল দেওয়ানি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দেয় তাহলে সেটার বিরুদ্ধে আপিল করতে আপিল বিভাগে, মানে যে মূল দেওয়ানি এখতিয়ার মানে হলো যে মামলাটা সরাসরি করা হয়েছে হাইকোর্টে, হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোনো আদেশ বা ডিক্রি দিলে আপিল করতে হবে কোথায়? আপিল বিভাগে। তামাদি মেয়াদ কতদিন? 20 দিন। 20 দিন। এটা 151 ভিভিআই। আর 153টা বাকি আছে। দেখেন, অধীনস্থ কোনো আদালত আপিল বিভাগে লিভ টু আপিল প্রত্যাখ্যানের কোনো আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল। আমরা দেওয়ানি কার্যবিধির 45 আদেশে জানি, আমি যদি আপিল বিভাগে লিভ টু আপিল করতে চাই আগে অধীনস্থ আদালত হতে অনুমতি নিতে হয়, যে আমি অমুক জায়গা, এখন আপনি অনুমতিটা নিতে গেছেন, আপনার আবেদন প্রত্যাখ্যান করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন তামাদি মেয়াদ 30 দিন। কতদিন? 30 দিন। তাহলে আমরা কি কি পেলাম দেখেন, আমি প্রথমে পড়ছি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 7 দিন 150, হাইকোর্ট ব্যতীত অন্য কোথাও আপিল 154-তে 30 দিন, হাইকোর্ট বিভাগে ফৌজদারি আপিল 155-তে 60 দিন, খালাসের বিরুদ্ধে আপিল 157-তে পিপি কর্তৃক 6 মাস। এরপর দেওয়ানি মামলায় জেলা জজের কাছে আপিল 152-তে 30 দিন, দেওয়ানি মামলা হাইকোর্টে আপিল 156-তে 90 দিন, হাইকোর্ট বিভাগ আদি এখতিয়ার প্রয়োগে কোনো রায় ডিক্রি দিলে আপিল হবে 20 দিন। 151 আর 153 তো বলছে লিভ টু আপিলের আবেদন যদি অধস্তন আদালত প্রত্যাখ্যান করে তাহলে আমি আপিল করব হাইকোর্ট বিভাগে কতদিন? 30 দিন। বুঝছেন? এই ছিল আমার আপিল। এবার আমরা চলে আসি আবেদনে আসেন। একশো 61টা দেখেন, ক্ষুদ্র এখতিয়ার প্রয়োগকারী আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয়, স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত সিদ্ধান্ত দিলে রিভিউ করতে হবে ওই আদালতেই। কতদিন? 15 দিন। 161। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে রিভিউ করবো কার কাছে? ওই আদালতে। কতদিন? 15 দিন। 162 ভিভিআই, হাইকোর্ট তার আদি এখতিয়ার প্রয়োগে কোনো রায় দিলে সেটা রিভিউ করতে হবে হাইকোর্টে 20 দিন। তাহলে 162 আদি এখতিয়ার প্রয়োগে যদি রায় ডিক্রি দেয় আপিল করতে হবে 20 দিন। 151 আদি এখতিয়ার প্রয়োগে যদি আদেশ দেয় রিভিউ করতে হবে 162, 20 দিন। বুঝছেন? 151, 62 ভিভিআই। আর স্মল কজেস কোর্টস অ্যাক্ট অনুসারে ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালত যদি কোনো রায় ডিক্রি দেয় তাহলে রিভিউ করব তার কাছে। কত দাঁড়ায়? 161-তে কতদিন? 15 দিন। মনে রাখেন। চলে আসেন 173-এ। একশো 161 আর 162 ছাড়া অন্যান্য যত রিভিউ আছে সব রিভিউর তামাদি মেয়াদ 90 দিন। তাহলে রিভিউ আমার এই তিনটা অনুচ্ছেদ ভিভিআই। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত সিদ্ধান্ত দিলে রিভিউ তার কাছে 15 দিন, হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে দিলে তার কাছে রিভিউ 20 দিন 162, আর অন্যান্য সকল ক্ষেত্রে রিভিউ 173-এ কতদিন? 90 দিন। তাহলে আমরা হাইকোর্টের আদি এখতিয়ার আপিল 151-তে 20 দিন, হাইকোর্টের আদি এখতিয়ার রিভিউ 162-তে 20 দিন ভিভিআই। ঠিক আছে। এরপরে আসেন 163-64। ওই যে মামলা খারিজ আদেশ রদের আবেদন করে 9 আদেশের 4 বা 9 আদেশের 9, 30 দিন, আর একতরফা ডিক্রি রদের আবেদন করে 9 আদেশের 13-তে 164 অনুসারে 30 দিন। তাহলে খারিজ রদের আবেদন করেন
আর একতরফা ডিক্রি রদের আবেদন করেন, খারিজ রদ 163, একতরফা ডিক্রি রদ 164, উভয় ক্ষেত্রেই কত? 30 দিন। চলে আসি 168, 69। আপিল যদি খারিজ হয় তাহলে আপিল পুনঃগ্রহণের আবেদন করে 168-তে 30 দিন। আপিল যদি একতরফা নিষ্পত্তি হয় তাহলে আপিল পুনঃশুনানির আবেদন করে 169-এ 30 দিন। তাহলে মূল মামলার ক্ষেত্রে মূল মামলা খারিজ, মূল মামলা একতরফা ডিক্রি 163, 164, 30 দিন। আর আপিল খারিজ, আপিল একতরফা শুনানি 168, 169, 30 দিন। বুঝেছেন? আচ্ছা, 170টা দেখেন। অনুচ্ছেদ 170, নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতির দরখাস্ত। নিঃস্ব 30 দিন। নিঃস্ব ব্যক্তির মামলা সম্পর্কে আছে 33 আদেশ, নিঃস্ব ব্যক্তির আপিল আছে কত? 44 আদেশ। 7 দিনের নোটিশ দিয়ে তারা নিঃস্ব না এই মর্মে ঘোষণা দিতে পারে। আর যদি সে নিঃস্ব হিসেবে আপিল করতে চায় 170 অনুচ্ছেদ অনুসারে তার তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। মনে পড়ে? নিঃস্ব না এই জন্য 7 দিন আদালত তাহলে সুযোগ দিবে 7 দিনের নোটিশ দিয়ে নিঃস্ব না সেটা, আর সে নিঃস্ব হিসেবে আবেদন করছে 30 দিনের মধ্যে দিবে। 171-এ বলছে বাতিল আদেশ বাতিল। বাতিল আদেশ বাতিলের জন্য দেওয়ানি কার্যবিধিতে দেখেন ওই ইয়া ছিল, আপনি 90 দিনের মধ্যে পক্ষভুক্ত হন নাই, আপনার মামলা বাতিল, তখন 22 আদেশের 9 আপনি বাতিল আদেশ বাতিলের আবেদন করবেন 60 দিনের মধ্যে। মনে আছে? বাতিল আদেশ বাতিলের আবেদন 60 দিন, এটা আছে 171। 171, 73 তো আমরা পড়ছি, সরাসরি চলে আসে 176, 77। 176 এবং 177 হলো কায়েম ওকাম। বাদী বা আপিলকারী মারা গেছে, তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে 176 এর 90 দিন। বিবাদী বা প্রতিবাদী মারা গেছে, তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হবে 177 এর 90 দিন। তাহলে এখানে কিছু জিনিস আছে জোড়ায় জোড়ায়। মামলা খারিজ একতরফা ডিক্রি রদ 163, 164, 30 দিন। আপিল পুনঃগ্রহণ, আপিল পুনঃশুনানি 168, 169, 30 দিন। বাদী বা আপিলকারী মারা গেছে, পক্ষভুক্তির আবেদন 90 দিন 176। বিবাদী বা প্রতিবাদী মারা গেছে, পক্ষভুক্তির আবেদন 177, 90 দিন। বুঝেছেন? একশো 81টা দেখেন, যে মামলার তামাদি মেয়াদ তামাদি আইনে নাই সেই ক্ষেত্রে তামাদি মেয়াদ নির্ধারিত হবে 120 অনুচ্ছেদ অনুসারে 6 বছর। মনে আছে? আর যে দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে নাই সেই ক্ষেত্রে ওই দরখাস্তের তামাদি মেয়াদ হলো 3 বছর 181। হ্যাঁ, মামলা হলে 120, আর যে দরখাস্তের তামাদি মেয়াদ তামাদি আইনে মেয়াদ নাই সেই ক্ষেত্রে কত? 181-তে কত বছর? 3 বছর। তো এই যেমন লিখতে পারেন প্রত্যার্পণের দরখাস্ত, যেমন প্রত্যার্পণের দরখাস্ত 144 অফ দ্য কোড অফ সিভিল প্রসিজারের যে রেস্টিটিউশনের দরখাস্ত করতে হবে 3 বছরের মধ্যে। প্রত্যার্পণে, জি, প্রত্যার্পণ বা অন্যান্য প্রত্যার্পণেরটা 182 দেখেন। 182-তে জারি মামলার প্রথম দরখাস্ত হবে 3 বছর, আর যদি নিবন্ধিত হয় তাহলে 6 বছর। মনে আছে? এমনিতে 3 বছর, নিবন্ধিত হলে 6 বছর। আর ডিক্রি যদি সংশোধিত হয় তাহলে সংশোধিত হওয়ার তারিখ থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝেছেন? একটা অনুচ্ছেদ এখানে নাই, সেটা হলো 183। যার নাই একটু লিখে রাখতে পারেন যে হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোন ডিক্রি প্রদান করলে, কোন আদেশ বা ডিক্রি প্রদান করলে, সরি ডিক্রি লেখেন, হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোন ডিক্রি প্রদান করলে জারি মামলার তামাদি মেয়াদ 12 বছর। হাইকোর্ট আদি এখতিয়ার প্রয়োগে কোন ডিক্রি প্রদান করলে জারি মামলার তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি মনে রাখা দরকার? আদি এখতিয়ার রিলেটেড, হাইকোর্টের আদি এখতিয়ার রিলেটেড 3টা অনুচ্ছেদ আছে। 151-তে আদি এখতিয়ার প্রয়োগে ডিক্রি দিলে আপনার আপিল করতে হবে 20 দিন। 162-তে আদি এখতিয়ার প্রয়োগে হাইকোর্ট বিভাগ কোনো আদেশ রায় দিলে রিভিউ করতে হবে 20 দিন। 183-তে আদি এখতিয়ার প্রয়োগে হাইকোর্ট বিভাগ কোনো ডিক্রি দিলে জারি মামলা করতে হবে 12 বছর। আর রিভিউ রিলেটেড 3টা অনুচ্ছেদ আছে। 161-তে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালত বিরুদ্ধে রিভিউ করতে হবে 15 দিন। হাইকোর্ট বিভাগ 162-তে আদি এখতিয়ার প্রয়োগে কোনো সিদ্ধান্ত দিলে রিভিউ করতে হবে 20 দিন।
আর অন্যান্য সকল ক্ষেত্রে 173 অনুচ্ছেদের রিভিউ কত দিন? 90। তো এই ছিল আমাদের তামাদি আইন। আমরা যতটুকু পড়েছি এটা যদি একটু দেখতে পারেন, মনে রাখতে পারেন, আশা করি ভালো মার্কস পাবেন। অনেক অনেক শুভকামনা। আমাদের এখানে প্রচুর বজ্রপাত হচ্ছে, একটু আমরা দেখি। যদি আমরা বাংলাদেশ বার কাউন্সিল শুরু করি অবশ্যই লিংক পাবেন। স্যার আপনারা তো 182 আছেন নাকি? স্যার আসসালামু আলাইকুম স্যার 182 অনুচ্ছেদ স্যার কত? হ্যাঁ বলেন রিমু বলেন। জি স্যার 182 অনুচ্ছেদ কত বছর স্যার? 182 অনুচ্ছেদে 3 বছর আর 6 বছর। থ্যাংক ইউ স্যার।